হলো, মানে যখন এন্টার দিচ্ছি তখন ফুল পেজে আমার হলো সিলেক্ট হচ্ছে। মানে ওই যে আগে তো প্রথমবার আমি মানে নির্দিষ্ট অক্ষর করতেছিলাম, একটা একটা আমি চেঞ্জ করতে পারতেছিলাম, এখন আর পারতেছি না কেন সেটা। দুই তিনবার মানে এটা এরকম করতে আচ্ছা, মানে নিঃশ্বাস করতেছি। নেন, নিঃশ্বাস নেন। ওকে, বুঝতে পেরেছি, নিঃশ্বাস নেন ধীরে আছে। কামরুল ভাই, লেয়ারটা কিভাবে নিলেন ওটা একটু, নিউ লেয়ারটা কিভাবে নিলেন একটু দেখেন। ম্যাম আমার কালারিং সিলেকশনে প্রবলেম এটা দেখাচ্ছে একটু। ওই যে ডিলেটের পাশে এই যেটা চাপ ডিলেট। বাম পাশে, ডিলিটের বাম পাশে। ঠিক আছে ম্যাম একটা কামরুল, শেয়ার অফ করেন। হ্যাঁ, বলেন। কারণে কোনো জায়গায় সিলেকশন ভুল হয়ে যায়, মানে হ্যাঁ। আই মিন ধরেন অনেকক্ষণ ধরে ড্র্যাগ করে করে সামনে আগাইছি, হুম। তাহলে যদি কোথাও সিলেকশন ভুল হয়ে যায় সেটাকে আবার ঠিক করবো কিভাবে, বা সিলেকশন একদম রাইট জায়গায় বসানোর কোনো একটা ওয়ে আছে? মানে ঠিক বুঝিনি, পেন টুল দিয়ে? জি 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 জি, যদি সিলেকশন মানে ভুল জায়গায় মানে ভুল ক্লিক জায়গা, হ্যাঁ করি। হতেই পারে। এখন এইটা ভুল হবে শুধুমাত্র আপনি যদি আপনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা ছবিটা ছোট করে কাজ করার চেষ্টা করেন, ভুল মাস্ট বি হবে। এই জন্য কী করতে হয়, প্রোডাক্টটা অনেক জুম ইন করতে হয় একদম শেষে। ফটোশপ তো হচ্ছে পিক্সেলে কাজ করে, তো পিক্সেলে কাজ করলে হবে কি, দেখবেন এমন একটা পর্যায়ে আসছে যে ওখানটায় গেলে রিয়েল একটা কালার আসে, আবার হালকা পিক্সেলের মতো কালার আসে। দাঁড়ান দেখাচ্ছি। জি ম্যাডাম, জি। সাপোজ আমরা এটাই লিখি, গতকালকে যে ম্যাম, হ্যাঁ বলেন। গতকালকের ভিডিওটা কি আপনি আপলোড দিয়েছিলেন? হ্যাঁ, কালকে সাথে সাথে আপলোড দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। না সরি, কালকে সাথে সাথে আপলোড দিতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি, একটু মিস্টেক হয়ে গিয়েছে। আমি 10টা 10:30টার দিকে আপলোড দিয়েছি, বাট আপলোড করা হয়েছে। আচ্ছা দেখেন, যখন আপনি যে ধরেন আমি জুম আউট করে কাজ করছি, মানে ছোট অবস্থায় কাজ করছি, এখন আমি যতটা না পারফেক্টলি এটাকে কাটতে পারবো, আপনি যত জুম করবেন, জুম করার পরে ধরেন খুব সূক্ষ্ম একটা প্রোডাক্ট, এটাকে আপনি জুম করে নিলে, আমি অনেক জুম করলাম, জুম করার ম্যাম, পরে হ্যাঁ বলেন। ম্যাম আসলে কোনো কোনো সময় আসলে ধরেন মানে একবার লেটারটা লেখার পর মানে লেটারটা মানে পরিবর্তন হয়ে যায়, মানে আকারটা পরিবর্তন হয়ে যায়, একবার একটা লেখার পর বের হওয়ার পর আবার যদি এখানে লেখেন তাহলে লেখার পরিবর্তন হয়ে যায়। কেন, এটার কারণটা কি? এটার কারণ আপনি যখন নতুন করে ফন্ট নিচ্ছেন তখন ডিফল্ট একটা ফন্ট আছে, নাম হচ্ছে মাইরিয়াদ প্রো। এই ডিফল্ট ফন্টটা অ্যাক্টিভ অবস্থায় থাকে। ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডিফল্ট ফন্ট হচ্ছে মাইরিয়াদ প্রো এরকম। যে কারণে আপনাদেরকে বলেছি তাহমা সিলেক্ট করার জন্য। আর আপনি যখন নতুন করে আবার এ লেখার পরে এ কমপ্লিট বিটা লিখতে যাচ্ছেন, যে এই কারণেই আপনার টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাকে প্রত্যেকবার টেক্সটটা চেঞ্জ করে নিতে হবে। আপনাদের তো টাইপ টুল কমপ্লিট হয়ে যাওয়ার মানে কথা। চেক চেক করতে হবে, মানে ইয়ে করার আগে চেক করতে হবে যে হ্যাঁ, আমার কোন ফন্টে কোন আছে। ফন্টে আছে, রাইট, কোন ফন্টে আছে সেটা একটু চেক করে নিতে হবে। তো যেটা বলছিলাম দেখেন, এই যে একটা শেষ পর্যায়ে এসে পিক্সেলটা গাঢ় অবস্থায় আছে। এরপরে কয়টা পিক্সেল আছে, সেকেন্ড একটা পিক্সেল, থার্ড একটা পিক্সেল, এইখানে একটা ফোর্থ পিক্সেল আছে যেটা আমরা বুঝতে পারছি না, বাট এখানে একটা পিক্সেল আছে। তো আপনি যদি জুম ইন করে কাজ করেন, সব সময় চেষ্টা করবেন এই ফার্স্ট পিক্সেলের পরে সেকেন্ড যে পিক্সেল আছে এইটার টাচ করার জন্য। এটা টাচ করে যাবেন ফার্স্ট পিক্সেলের পরে সেকেন্ড যে পিক্সেল। এই যে দেখেন, আমি এইটাকে ফার্স্ট পিক্সেল ধরছি, সেকেন্ড পিক্সেল এইটাকে ধরছি, দ্যাট মিনস এইটার ভিতর দিয়ে আমি চলে যাব, এই যে দাগটার ভিতর দিয়ে। সো এটা যদি আপনি জুম ইন করে না নেন তাহলে কি হবে, একটু জুম ইন করে কাজ করবেন, এই যে এখান থেকে শুরু করে কাজ শুরু করবেন। তো পেন টুল দিয়ে যখন ম্যাডাম আমি আসলে এইখানে এটা জানতে চাচ্ছিলাম যে এখন যদি এভাবে এভাবে করেও যদি সিলেকশন ভুল হয়ে যায়, হ্যাঁ ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কি মানে সেক্ষেত্রে কোনো? সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি সিলেকশনটা কমপ্লিট করে, আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে কনভার্টার টুল দিয়ে আপনি পরে চেঞ্জ করতে পারেন, অথবা কার্ভেচার টুল ইউজ করতে পারেন। আজকে আমরা এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা দেখব, এটা দিয়েও আপনি কি করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন।
যদি মনে হয় যে অল্প মানে বেশি প্রবলেম না, কিছু প্রবলেম, এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সলভ করতে পারবো। আর যদি দেখেন যে না মোটামুটি একটা হিউজ ডিফারেন্স হয়ে গিয়েছে, তাহলে বেটার হবে আপনি আবার নতুন করে শুরু করেন, কারণ আমি তো আমার ক্লায়েন্টকে বাজে কোনো কাজ দিতে পারবো না, তাহলে আবার রিভিশন জি ম্যাডাম, আসবে। বুঝতে পেরেছি। ম্যাম ডিলেট সাপ্লাইও তো হচ্ছে আপনার আস্তে আস্তে ব্যাকের দিকে আসে। হ্যাঁ আপনি যখন ম্যাম আপনি যখন কোনো কিছুতে পাস করতেছেন, আপনার হচ্ছে পাস করার পর ধরেন আপনার 5টা 6টা ক্লিক করার পরে আপনার একটা ক্লিক হচ্ছে অন্য একটা ইয়ের মধ্যে পড়ে গেল, তখন আপনি যদি সেটা ব্যাক করতে যান তাহলে তো আপনার শুধু ডিলেট সাপ্লাই হচ্ছে। ডিলিট চাপলে হবে কিভাবে? হ্যাঁ, আপনি ট্রাই করে দেখেন এখানে। কি জানি ভাই, আমার তো জানা নেই, আমি তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। ডিলিট চাপলে তো ডিলিটই হয়ে যাবে। ফুল ডিলেট হবে না ম্যাম, আপনার শুধু একটা লাইন ডিলেট হবে। হ্যাঁ ফুলটা ডিলিট হবে না, বাট আমার অ্যাঙ্কর পয়েন্টটা তো ডিলিট হয়ে যাবে। ধরেন আমি এখন ডিলিট দিলাম, তাহলে তো পরে দ্বিতীয় বারে তো পুরোটাই ডিলিট। ফার্স্ট টাইমে না ওটাই বুঝতে পারছিল যে আপনি হচ্ছে একটা ভুল একটা সিলেকশন হলে আপনি সেটা ব্যাক না, সে অনেকগুলা ভুল সিলেকশন করেছে, যে হয়তোবা এই শেপটা এই দিক দিয়ে না এসে আরেকটু ভিতর দিয়ে যাওয়ার দরকার ছিল। এখানে আমার 4-5টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে, তখন আমি কি করব? আচ্ছা ম্যাম, ওর হচ্ছে জি ম্যাডাম, জি জি, ইনভেস্টিগেটরে ওটাই। কোনো একটা কাজ যখন পাস করতেছেন, ইনভেস্টিগেটরে পাস করার পর আপনার হচ্ছে সিলেকশন টুলস এর পাশে একটা হচ্ছে সাদা করে একটা সিলেকশন টুল আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে ওইটা নাড়াচাড়া করতে পারেন ব্যাক অনেক মানে হ্যাঁ আপনি হচ্ছে আপনি কালকে যখন ক্লাস করার সময় দেখাচ্ছিলেন যে হচ্ছে পিছনের দিকে একটা selection থাকে tool। সেটা হচ্ছে পিছনে একটা কন্ট্রোল করে, সামনের দিকে একটা থেকে সেটা হচ্ছে সামনে একটা কন্ট্রোল করে। তাহলে ওইটা নাড়াচাড়া কিভাবে করবো সেটা তো দেখতে হবে। আপনারা কি ইলাস্ট্রেটর ক্লাস নাকি আপনাদের? না, ফটোশপ পেন টুল ঠিকই তো আছে, ফটোশপ পেন টুল থেকে শুরু করেছি। আচ্ছা, ওইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বলেছি আপনাকে অল্টার প্রেস করে ধরে রাখতে হবে। এটা আজকে দেখব। আপনাদেরকে টাইপ টুল দেখানো হয়েছিল। ম্যাম আমি যদি স্ক্রিন একটু শেয়ার করতাম যদি দেখতেন, আমি আটকে বসছি এখন আর পারতেছি না। হ্যাঁ নয়ন, শেয়ার করেন, শেয়ার করেন নয়ন। টাইপ টুল দেখানো হয় নাই আপনাদের, টাইপ টুল দেখানো হয় নাই তাই তো? জি ম্যাম, ওটা দেখ ম্যাম। কত ম্যাম এখন তো আমার সিলেকশন হয়েছে, এখন আমি কি করব এটা? ভাইরে ভাই, কত আগের সফটওয়্যার ব্যবহার করতেছেন? CS5 নাকি কত? এটা মনে হয় ম্যাম 7। 7। আচ্ছা যাই হোক, সিলেকশন করেছেন ঠিক আছে। লেয়ার নিয়েছেন, ওই উপরেরটা কি আপনি লেয়ার নিয়েছেন নাকি আগে থাকতেই ছিল? ম্যাম এই যে টিএসডি ফাইল আমি এটাই করতেছি, করার টাইমে পরে এই যে এইগুলা এই যে লেয়ার গুলা পরে একটা নিছি এই যে এখান থেকে। এখন আমাকে বুঝান বি কোথায় আছে লেয়ারে, দেখেন বি লেয়ারটা কোথায় আছে? এই কোথায় ম্যাম? কোনটার মধ্যেই তো নাই। তাহলে আমি কিভাবে বুঝবো? এ বি সি আপনি আচ্ছা দাঁড়ান, বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছি কি করেছেন আপনি। এই কারণে একটা এবিসিডি আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করলে খুব সোজা হয় কাজটা করতে। হ্যাঁ আচ্ছা, আপনি কি করেছেন, আপনি একসাথে এ বি সি লিখে ফেলছেন। আচ্ছা কোনো জি সমস্যা ম্যাম, নাই, জি। কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে এখন লেয়ার 3 তে আছেন। লেয়ার 3 চোখটা বন্ধ করেন তো। লেয়ার 3 ওই যে যেটা সিলেক্ট অবস্থায় আছে ওর আইটা বন্ধ করেন। আচ্ছা জি ওকে, ম্যাম। আই অন করেন। আই অন করবো ম্যাম? হ্যাঁ অন করেন। ওকে, জি। আপনি ফরগ্রাউন্ড কালার কি আছে? ব্ল্যাক আছে? কালারটা জি, একটু ব্ল্যাক। ব্ল্যাকই অ্যাপ্লাই করতে চান? আমি হোয়াইট অ্যাপ্লাই করতেছি। হোয়াইট, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল দিলে আমি এরকম হচ্ছে কন্ট্রোল ডিলিট চাপার পর, সরি কন্ট্রোল হ্যাঁ এটা হোয়াইট আসতেছে। হয়েছে। এখন আপনি মাউস দিয়ে নাড়ায়েন না, মাউস দিয়ে নাড়ালে, কারণ আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার যে এটাও আলাদা একটা আপু বি এর ভিতরে তো সাদা দেখাচ্ছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আপনি যেটা করেছেন নয়ন, সেটা হচ্ছে আপনি জি ম্যাম। একটা ব্যাকগ্রাউন্ড আবার আলাদা করে নিয়ে আসছেন, ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায়ও আবার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছেন। সো আপনি এখন মাউসটা দিয়ে টাইনেন না, আপনি কিবোর্ডের অ্যারো চিহ্ন আছে না, ডান পাশে যে অ্যারো চিহ্ন মানে ডান দিকে যাবে ওইটাতে প্রেস করেন।
লেফট অ্যারো, সরি রাইট অ্যারো, কি বলি না বলি, রাইট অ্যারোতে প্রেস করেন। রাইট অ্যারো, ডানে নিয়ে আসেন, ডান দিকে জি 4টা অ্যারো চিহ্ন, লেফট, রাইট, জি আপ। হ্যাঁ ম্যাম আসলে ওইটা চাপ দেওয়ার পরে তো এই যে এরকম দেখাচ্ছে। কাজ হচ্ছে, কাজ আপনি আরো ডানে নিয়ে আসেন, নিয়ে আসেন ডানে। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল ডি। ঠিক আছে রাখেন, ডি সিলেকশন চলে যাবে। জি ম্যাম। ঝামেলা তো পাকিয়ে দিয়েছেন, এতগুলা লেয়ার কিসের আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাম ওই যে কালকে ক্লাসে বলছিলেন যে করার সময় লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে, আমি ওইটা লেয়ার সিলেক্ট করতে করতে আমি যে কোনটা সিলেক্ট করছি ওইটা মাঝে মাঝে ভুলে গেছি। আপনি শুধু একটা লেয়ার নেবেন, এতগুলো লেয়ার কেন নিছেন? এখন আপনি যে কাজটা করবেন, লেয়ার 0টা রেখে, আপনি তো ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড কোথায়? ওটাই তো ডিলিট, আসল জিনিসই ডিলিট করে দিয়েছেন। ওকে, সবার নিচে লেয়ার 0টা আছে না, জি ম্যাম। লেয়ার 0 থেকে শুরু করে লেয়ার 2, এই দুইটাকে ডিলিট করে দেন। সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, এখানে তো আবার বারবার শো করবে, আপনি কিবোর্ড থেকে ডিলিট করে দেন। এটাকেও ডিলিট করে দেন, কিবোর্ড থেকে ডিলিট। হয় না ডিলিট? না ম্যাম ওইখান থেকে হয় না। আচ্ছা ঠিক আছে, CS7 হাতে মেবি। ওকে ওয়েট, এইটাকে লক করে রাখেন, এই সবুজ কালার লেয়ারটাকে লক করে দেন। ওই যে উপরে তালা দেখা যায়, হ্যাঁ এখানে ক্লিক করে লক করে দেন। পারফেক্ট। এখন লেয়ার 3 তে হচ্ছে আপনি কি করেছেন, বিটাকে লিখেছেন। লেয়ার 1টা কিসের দেখি, আই বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন। লেয়ার 1 এর, লেয়ার 1 এ কিচ্ছু নাই, এটাকেও ডিলিট করেন। লেয়ার 1টাকেও ডিলিট করে দেন। আচ্ছা, ওই এবিসি লেখাটা আছে না, এবিসি লেখাটাকে ড্র্যাগ করে নিচে ডানে চলে যান, একটু ডানে, ডানে, ডান হাত, আপনার ডান হাত যেদিকে, গুড। এবিসি লেখার এখানে এসে মাউসে ক্লিক করে চেপে ধরেন, এখন নিচের দিকে টেনে নিয়ে আসেন। এটার উপরে, লেয়ার 0 এর উপরে রাখতে হবে। হ্যাঁ হয় নাই, লেয়ার 0 আর লেয়ার 3 এর মধ্যে রাখতে হবে। লেয়ার 0 এবং 3 এর মধ্যে যে দাগটা দেখা যায় ওখানে টেনে নিয়ে যান, এই যে এখন ছেড়ে দেন। ওকে, এইটাকেও আপনি লক করে রাখেন যাতে না নড়ে, এই লেয়ারটাকেও লক করে দেন। যখন কাজ শেষ হবে লক খুলে দেন। এখন আপনি কি করবেন, লেয়ার 3 তে সিলেক্ট করেন। আচ্ছা বাস, তো এখন আপনার কাজ হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে নতুন একটা লেয়ার নেবেন, এরপরে কন্ট্রোল ইন্টার, এরপরে কালার অ্যাপ্লাই, তারপরে মুভ করে ডানে নিয়ে আসবেন, তারপরে কন্ট্রোল ডি। সহজ একটা প্রসেস। ঠিক আছে। সফটওয়্যার অফ করেন, মানে মিনিমাইজ করে রাখেন, ক্লাস দেখেন, শেয়ার বন্ধ করেন। ওকে, আরেকজন কে যেন, লেডিস কি যেন বলতে চাচ্ছিল, প্রবলেম। লেডিস কেউ একজন কিছু বলতে চাচ্ছিল। ঠিক আছে, আমাকে আপু আমার একটা প্রশ্ন ছিল, মনে করেন যে 26টা লেটার, হ্যাঁ তাহলে আমি যত, জি ম্যাম। চলেন আজকে আমরা টাইপ টুল দেখব। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন মাহবুব, বলেন শুনছি। নবমণ্ডল, আমার একটা কোশ্চেন ছিল, বলে যদি চুপ করে থাকেন তাহলে কেমন লাগে? সরি ম্যাম, আমি কথা বলতেছি বাট আমার মিউট করা ছিল, আনমিউট করিনি ম্যাম। বলেন। হ্যাঁ ম্যাম, বলতে এই যে আমরা পেন টুলের যে কাজটা করে থাকি, আমরা যে সিলেকশন করি, তো আমরা সিলেকশন করতে করতে মনে করেন যে একটা আমার সিলেকশন যখন ভুল হয়ে যায়, তখন তো আমরা কন্ট্রোল দিয়ে জেড দিয়ে সেটা আবার ব্যাকে চলে আসি, তাই না ম্যাম? তো ওইখান থেকে আমার কন্ট্রোল জেড দিলে ম্যাম ব্যাকে আসে না, তো ওইখানে মনে করেন যে আমার 2-3টা ভুল হয়ে গেছে। এখন আমি 2-3 বার ক্লিক করতে করতে একটা বেশি
ব্যাগে চলে গেছি, এখন ওইটা আবার এক ধাপ আগাইতে গেলে ওইটা কোনটা দিয়ে আগাইতে হয়? আচ্ছা, এটা হচ্ছে যারা 19, 20, 21 এই তিনটা সফটওয়্যার ব্যবহার করছেন তারা হচ্ছে কন্ট্রোল শিফট জেড। সবচেয়ে সহজ হচ্ছে আপনি এই যে ফাইলের পরে এডিট লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যান। চলে যাওয়ার পর এই যে দেখেন আনডু ডিলিট লেয়ার, মানে পিছনের লেয়ারে আপনি যেতে চান, কন্ট্রোল জেড। রিডু মানে কন্ট্রোল শিফট জেড। এটা হচ্ছে 19, 20, 21 যারা ব্যবহার করছে তারা। আর আপু শেয়ার হয় নাই স্ক্রিন। সরি, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, পাইছি ম্যাম। হ্যাঁ, ওখানে আপনারটা কি লেখা আছে? রিডুতে কন্ট্রোল, রিডুতে হচ্ছে শিফট কন্ট্রোল জেড। আচ্ছা, কত সফটওয়্যার ব্যবহার করছেন? ওই যে ওই আপনার 2021। বাবা, হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্ট্রোল শিফট জেড ওটা দিলে কি হবে, আপনি এক স্টেপ সামনে যেতে পারবেন। ওকে, আচ্ছা, ওকে ম্যাম। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। তো টাইপ টুল মানে হচ্ছে একটা সময় আমরা মানে আমরা না, আমাদের আগের প্রজন্ম যারা ছিল তারা হচ্ছে লিখে ভাষা প্রকাশ করত, ভাব প্রকাশ করত। এখন তো আমাদের ডিজিটাল যুগ আসাতে ফোন, এটা সেটা, মেসেজ, ফেসবুক, কত কিছু চলে আসছে। কথাও বলি না, চিঠি লিখি না। তো চিঠি লেখাটা কি করতে হতো, আপনাকে হাতে লিখতে হতো, আর এখন আমাদেরকে কি করতে হচ্ছে, মেশিনের মাধ্যমে লিখতে হচ্ছে। এই মেশিনের মাধ্যমে লিখতে গেলেও আপনাকে কিছু সিক্রেট জানতে হবে, যে ডিজাইনের ক্ষেত্রে আপনি যেই টেক্সটগুলো ইউজ করছেন সেটা কিভাবে ইউজ করবেন, কোথা থেকে ইউজ করবেন। স্কুলে যখন আপনি পড়াশোনা করেছেন, সাপোজ আপনি এখন ক্লাস 8-এ আছেন, আপনার ক্লাসে টোটাল 20 জন স্টুডেন্ট আছে। 20 জনের হাতের লেখাই কিন্তু সেম না, 20 জনের 20 রকম হাতের লেখা হবে। প্রত্যেকের হাতের লেখার ধরন আলাদা, সবার হাতের রেখা যেমন আলাদা, তেমনি লেখাটাও আলাদা। আলাদা আলাদাভাবে কি করা যায়, ফাইন্ড আউট করা যায়। ঠিক ওইরকম আমরা যখন কোনো ডিজাইন করি, ডিজাইনের মধ্যে ফন্টগুলো কি হয়, বিভিন্ন রকম হয়ে থাকে। আমি আপনাদেরকে একটা ড্রাইভের লিংক শেয়ার করে দেব। আমার কাছে প্রায় 6000-এরও বেশি ফন্ট আছে। তো আমাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনি এত ফন্ট দিয়ে কি করেন, এতগুলো ফন্ট কেন রেখেছেন, বা এতগুলো ফন্ট দিয়ে আপনি মানে ডাউনলোড করেছেন কেন। আমি যখন অবসর থাকি বা ফ্রি আছি, ওই সময়টা কি করি, ওই যে বললাম না, রিসার্চ করা বা একটু ঘুরে ঘুরে দেখা। তো তখন গিয়ে দেখি যে নতুন কোনো ফন্ট আসলো কিনা, নতুন কোনো প্রোডাক্টের মকআপ আসছে কিনা, সেভ করে রাখি। যেমন আমার কাছে ফন্ট শুধুমাত্র বাংলা ফন্টই আছে 1000+, আর ইংরেজি তো আরও আছেই, এবং আরও কিছু ফন্ট আছে রাখা, যেগুলো আমি এখনও কি করি নাই, ইনস্টল করিনি। এতগুলো ফন্ট আমি কেন রেখেছি বলা যায় না, কখন কোনটা দরকার পড়ে যায়, কখন আমার ক্লায়েন্ট কোনটা পছন্দ করে, কোন ফন্টটা কখন পছন্দ করছে। হয়তো বা আপনি একটা ফন্ট দিয়েছেন, তার কাছে পছন্দ হয় না, সে বললো যে না এটা না, আরেকটু স্টাইলিশ কিছু দাও। আপনাকে যেমন স্টাইলিশ ফন্ট রাখতে হবে, তেমন নর্মাল ফন্টও রাখতে হবে। এবং আমাদেরকে মোটামুটি 10টা ফন্টের নাম মুখস্থ রাখতে হবে, যেটা ঠোঁটের আগায় থাকবে। কোনো কিছু ডিজাইন করছেন, ডিজাইন করতে গিয়ে আপনি ওই ফন্টটাই ব্যবহার করবেন, সবসময় হাতের কাছে ওই ফন্টগুলো রাখবেন। সাপোজ ম্যাডাম একটু যদি মানে আমাদের একটা ছোট একটা 10-12টা একটা লিস্ট দিতেন, যে কর্পোরেট কালচার বা যে ফন্টগুলো আমরা বেশি ইউজ করা। আমি দেখাই দিচ্ছি, আমি বলবো না, ধরেন এটা আসলে ওইভাবে বলা যায় না। আমিও কি করি, মানুষ তো, আমিও তো ভুলে যাই, আমরাও ভুলে যাই, সো ওভাবে তো বলা যাচ্ছে না। আমি আপনাকে ফন্টের নামগুলো বলতে পারবো, যেমন মন্টসেরাট, লেটো, ওপেন সেন্স, রোবোটো, বেভাস, নেনো, এরপরে হচ্ছে আপনার এরিয়াল, ফোনার্টো। শেরিফটা তো মনে হয় বেশ পপুলার। না না, সেরিফ আসলে কোনো ফন্ট না। দুইটা ফন্টের দুইটা স্টাইল থাকে। আমরা যখন খাতায় লিখি, বাংলা লিখি, আমরা দুই স্টাইলে লিখি। একটা হচ্ছে মাত্রা সহকারে, কিছু কিছু লেটার আছে মাত্রা সহকারে, কিছু কিছু লেটার আছে মাত্রা ছাড়া।
মাত্রা সহকারে লেটারগুলোকে বলা হয় সেন্স সেরিফ, মাত্রা ছাড়া লেখাগুলোকে বলা হয় সেরিফ। সেরিফ কোনো ফন্ট না, বাট দুইটা, একটা হচ্ছে মাত্রা সহ আর একটা মাত্রা ছাড়া। তো যেমন এরিয়াল, এরিয়াল ফন্ট, এরিয়াল, লেটো, বেভাস নেনো, মন্টসেরাট, ওপেন সেন্স, এগুলো হচ্ছে আপনার সেরিফ ফন্ট, মানে মাত্রা ছাড়া। আবার টাইমস নিউ রোমান, হ্যারিংটন, এরপরে হচ্ছে আরও এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো মাত্রা মানে ওই যে কোনাকানি বের হয়ে থাকে। ওকে, আমরা কোথায় গেলে বুঝতে পারবো যে কোন ডিজাইনের জন্য কোন ফন্টটা পারফেক্ট? গ্রাফিক রিভার নামে একটা সাইট আছে, graphicriver.com লিখে সার্চ দিবেন। কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? তোষার কিছু বলবেন? কারো যদি কথা বলার প্রয়োজন হয় আনমিউট করব, আনমিউট করে কি করব, জিজ্ঞেস করবো বা বলবো যে হ্যাঁ আমার একটা কথা আছে। আচ্ছা একটা মিনিট, আমার আম্মু ফোন দিয়েছে, কি ব্যাপার? আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম, ধরেন আপনাকে ক্লায়েন্ট কোনো কাজ দিয়েছে, সাপোজ আপনি কোনো কর্পোরেটের জন্য কোনো ডিজাইন করছেন, কর্পোরেট ফন্টগুলো কেমন হয়, অথবা কোনো বিলিয়ার্ড, ওই যে থাকে না যে বিলিয়ার্ড, যে গেমসের রিলেটেড, এরপরে হচ্ছে জিম রিলেটেড, অথবা মেয়েদের যে বিউটিশিয়ান বা বিউটি সেলুন রিলেটেড, প্রত্যেকটার জন্য ফন্ট কি হবে, আলাদা আলাদা হবে। এই আমরা কোথায় পাবো, কোথায় গেলে এই জিনিসগুলো খুব সুন্দর করে গুছানো পাবো? একটা মার্কেট প্লেস আছে, বিশাল বড় এক মার্কেট প্লেস, সেটা হচ্ছে আমাদের নিউ মার্কেটের মতো, যেখানে যে অনেক কিছু পাওয়া যায়, graphicriver.net। এখানে আসলে আপনি মোটামুটি গ্রাফিক রিলেটেড যা যা আছে সব কিছু পাবেন। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, সেই রিলেটেড যা আছে সব এখানে পাবেন, কোড থেকে শুরু করে ভিডিও এডিটিং যদি করে থাকেন, ভিডিও অডিও এখান থেকে আপনি দেখতে পারবেন, মানে তারা কেমন ডিজাইন করে। এটাও কিন্তু একটা মার্কেট প্লেস। আপনাদেরকে 16টা নাম দেওয়া হয়েছে, যে 16টা মার্কেট প্লেসের মিনিমাম একটা মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট করে 10টার কাজ করে দেখাতে হবে, অথবা $100 একটা ইমেজ দেওয়ার কথা। ওই 16টা মার্কেট প্লেসের মধ্যে গ্রাফিক রিভার নামেও একটা মার্কেট প্লেস আছে। এখানে আপনি চাইলে আপনার ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করাতে পারেন। যদি আপনি ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারেন একবার, তাহলে যে কেউ আপনার এই ডিজাইনটা কিনে নেবে, আপনি বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন। চলেন যাই, আমরা ডিজাইনার গ্রাফিক্স রিলেটেড কাজ দেখবো। আমি গ্রাফিক্সে আছি, গ্রাফিক্সে আসার পর কি দেখতে চান আপনি? অল আইটেমস, নাকি গ্রাফিক রিলেটেড কাজ, প্রিন্ট রিলেটেড যে কাজগুলো হয়, ওয়েব এলিমেন্ট, এরপরে লোগো। তো আমরা এক কাজ করি, প্রিন্ট রিলেটেড কাজে চলে যাই। ধরেন আমরা বানাবো, এই যে দেখেন ফুড মেনু, মানে ফুডের জন্য আলাদা, এরপরে ম্যাগাজিন, নিউজ লেটার, প্যাকেজিং, সিন, স্টেশনারি, কার্ড, বিজনেস কার্ড, ব্রোশিওর, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে। ধরেন আমরা চলে গেলাম বিজনেস কার্ডে, বিজনেস কার্ডটাতে চলে যাই। যাওয়ার পর এই যে দেখেন ওনার এটার মানে ছিল $5, সে $5 হলে সে এই কার্ডটা বিক্রি করে দিবে। সে কত, $7 বিক্রি করবে। এটাকে কমিয়ে এখন $4 নিয়ে আসা হয়েছে। অলরেডি এটা 6টা সেল হয়েছে, এটা একটা সেল হয়েছে, আরও বেশি আছে। 588 বার এই কার্ডটা ডিজাইন সেল হয়েছে। তার মানে কি $6 করে সে এতবার অলরেডি পেমেন্ট পেয়ে গেল। আপনি যদি একবার অ্যাপ্রুভ করাতে পারেন, বাট এইটা নিশ্চিত থাকেন একটা ডিজাইন অন্য ডিজাইনের সাথে কখনোই ম্যাচ করবে না, সব আলাদা, ভিন্ন ভিন্ন ডিজাইন, সবই ইউনিক ডিজাইন। তো এখন এই যে মডার্ন বিজনেস কার্ড, সে ডিজাইন করেছে কি মডার্ন বিজনেস কার্ড, উনি ডিজাইন করেছে নর্মাল বিজনেস কার্ড। আপনি ধরেন চলে গেলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজনেস কার্ড সে ডিজাইন করেছে, এরপরে সে কি ডিজাইন করেছে, নর্মাল ডিজাইন করেছে, স্টাইল আর্টের একটা ডিজাইন করেছে, তারপরে প্রো টাইপের মানে ভিআইপি যারা তাদের জন্য একটা ডিজাইন করেছে,
ক্লিন টাইপের ডিজাইন করা, কর্পোরেট, এটা কর্পোরেট আর এটা হচ্ছে সে বলছে ক্রিয়েটিভ। ওকে, আমরা কর্পোরেটে চলে যাই। স্ক্রল করে একদম নিচে চলে আসেন। নিচে আসার পরে এই যে দেখেন ফন্ট ইউজ, সে কি ফন্ট ইউজ করেছে সেটার নাম এই যে মন্টসেরাট আর ল্যাটো, দুইটা ফন্ট ইউজ করেছে। আপনার ডিজাইনের মধ্যে একটা থেকে দুইটা, খুব বেশি হলে 3টা ফন্ট থাকতে পারে, বাট এর বেশি কখনোই ইউজ করবেন না। ঠিক তেমন কালারের ক্ষেত্রেও আপনি 2টা কালার, খুব বেশি হলে 3টা কালার ব্যবহার করেন। এর বেশি কালার যখন হয়ে যাবে খুবই হিজিবিজি হয়ে যায়। ম্যাম ওখানে ফন্টের সোর্সটাও লিখেছে, এটাও লিখতে হবে না? ওই যে ফন্ট স্কুইড। হ্যাঁ হ্যাঁ, না না, ওনারা লিঙ্কটা দিয়ে দিয়েছে যে আপনি যদি ফ্রিতে ফন্টটা ডাউনলোড করেন, সে কোথা থেকে এটা ডাউনলোড করেছে ওই লিঙ্কটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফন্ট স্কুইরাল। এখানে গেলে আপনি আরও অনেক অনেক ফন্ট পাবেন। এটাতে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি ফ্রিতে ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। আমিও কিন্তু এখান থেকে ডাউনলোড করেছি, মানে যেভাবে ঘুরে ঘুরে দেখি, দেখার পর আচ্ছা ওকে ঠিক আছে, তখন এই যে উপরে এসে দেখেন ডাউনলোড ওটিএফ, এটা দেখায় দেব আজকে। এরপরে ধরেন আমি আরেকটা কার্ডে চলে যাই। ও তো মন্টসেরাট আর ল্যাটো ব্যবহার করলো। অন্য আরেকটা কার্ড এই যে ফ্লেয়ার ডিজাইন করেছে, কর্পোরেট ফ্লেয়ার ডিজাইন। দেখি ও কি ফন্ট ইউজ করছে। ও হচ্ছে আপনার কি মন্টসেরাট আর এই ফন্ট ইউজ করছে, বুঝাই দিতেছে। দেখেন এই যে মন্টসেরাট আর রেলওয়ে, দুইটা ফন্ট ইউজ করছে। এবং আপনার নজরটা বা আপনার ওই যে দেখার অপশনটা, যে দেখে আমি বুঝে ফেলবো ফার্স্ট নজরে কি ফন্ট ইউজ করেছে। এই যে অ্যাবাউট আস, ডব্লিউ দেখেই বোঝা গেছে যে এটা সে রেলওয়ে অথবা বেফাস নেনো টাইপের কোনো ফন্ট ইউজ করেছে। এই লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে মন্টসেরাট ফন্ট টাইপের সে কিছু ইউজ করেছে। তাহলে আমরা ফন্ট কোথায় পাবো এবং ফ্রিতে কিভাবে ডাউনলোড করব, সব এই যে এখানে আছে। এই সাইটটাতে আসলে আপনি পেয়ে যাবেন এবং আইডিয়াও পাবেন যে কেমন ডিজাইন হয়, কত ডিপিআই দিতে হয়, কতগুলো কালার ভ্যারিয়েশন করে, ফ্রি ফন্ট ইউজ, সে কি কি কাজ করেছে, আপনি আইডিয়াও পেয়ে যাবেন। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, তো আমরা টাইপ টুলে চলে যাই। টাইপ টুলে টোটাল 4টা টুলস আছে। 4টা টুলসের মধ্যে ফার্স্ট টুলটাকে আমরা কি বলছি, ওই যে গতকালকের ঘটনা বলছি যে এটা হচ্ছে প্যারেন্ট টুল। ও হ্যাঁ, ও একাই কাজ করতে পারে, বাট আমরা আবার আমাদের সুবিধার জন্য একটু ভাগ ভাগ করে দিয়েছে। তো আমি হরিজন্টাল টাইপ টুল মানে হচ্ছে যে আমরা যখন খাতায় লিখি লেফট থেকে রাইট, মানে বাম থেকে ডানে লিখি। আবার কিছু কিছু টেক্সট আছে যেমন আরবি ভাষা, আরবি ভাষা আবার কি হয়, ডান থেকে বামে হয়, তাই না? সব কিছুই আলাদা আলাদা আমরা দেখবো, যদিও আমি আরবি ভাষা আপনাদেরকে দেখাচ্ছি না। আর বাংলাটা যদি কারো প্রবলেম হয় সেটা আমি দেখিয়ে দেব। এখানে আসার পর আমি ফার্স্টে সাপোজ লিখলাম আমি গ্রাফিক ডিজাইন টেক্সটটা লিখলাম। এই টেক্সটটা লেখার পরে একটু উপরে দেখেন কন্ট্রোল প্যানেল আছে বা কন্ট্রোল বার অথবা কেউ অপশন বার, এক একজন এক এক নাম বলে, আমি এটা কন্ট্রোল প্যানেল বলি। আর ডান পাশে যে প্যানেলটা থাকে সেটাকে বলি সাব কন্ট্রোল প্যানেল। যদিও আমি কন্ট্রোল প্যানেলটা হাইড করে রেখেছি আমার স্ক্রিনটা যাতে বড় থাকে, কারণ আপনাদের এই ক্লাসে আসার জন্য একটু রাখতে হয়, তা না হলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না। আমি যদি ফুল পেজ অ্যাটেন্ড দিয়ে রাখি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, এই জন্য একটু জাস্ট দিয়ে রাখা। সাব কন্ট্রোল প্যানেলটা আমি হাইড করে রেখেছি। লেয়ার অপশন, এই যে সব হাইড করে রেখেছি, যেটা যেটা দরকার ডানে রেখে দিয়েছি। আমি গ্রাফিক ডিজাইন লেখার পরে উপরে কন্ট্রোল প্যানেল দেখেন, যাদের নাই তারা উইন্ডো থেকে এই যে নিচে এসে অপশন এবং এই যে এক্সটেনশন কন্ট্রোল করি, এই যে অপশনটা অ্যাক্টিভ করে দিলেই হবে। সরি, কন্ট্রোল না, কন্ট্রোল হচ্ছে ইলাস্ট্রেটরে গেলে, মাথা খারাপ হয়ে গেছে। উইন্ডো থেকে আপনি এই যে অপশনসটা অ্যাক্টিভ করে দেন, তাহলে এই প্যানেলটা চলে আসবে। প্রথমে যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটার নাম হচ্ছে ফন্ট। এটা হচ্ছে
ফন্টের বক্স, মানে এইখানে আপনি ফন্ট যত ধরনের ফন্ট আছে সব এই বক্সের মধ্যে পাবেন। এটা হচ্ছে ড্রপ ডাউনে ক্লিক করেন, আপনার পিসিতে যতগুলো ফন্ট ইনস্টল করেছেন সবগুলো ফন্ট আপনি এখানে পাবেন। যা যা ফন্ট ইনস্টল করেছেন সব এখানে আছে। তো আপনার যে ফন্টটা প্রয়োজন আপনি তখন কি করবেন, ওই ফন্টটাকে সিলেক্ট করেন, সাথে সাথে কি হবে, অবশ্যই এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিতে হবে কিভাবে, আপনি একটু ড্র্যাগ করেন, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করেন। এরপরে ফন্টের টেক্সটগুলা সব চেঞ্জ করে দেন যে কোন ফন্ট চাচ্ছেন, প্রত্যেকটা ফন্ট আপনাকে শো করবে। আচ্ছা আমি হচ্ছে ধরেন অন্য একটা ফন্ট দিই, যে অ্যান্টিপাস্টো, এই ফন্টটা দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিলাম। এই ফন্টের ডান পাশের যে বক্সটা দেখছি এটার নাম হচ্ছে ফন্ট স্টাইল। আমাদের ক্লাসের বা আমাদের মধ্যে সবার, আমরা যে 45 জন আছি, 45%, এই 45%-এর সবার হাতের লেখা একই রকম হবে না, সবার ভিন্ন ভিন্ন হাতের লেখা। এটা হচ্ছে ফন্ট। আবার এই ভিন্ন ভিন্ন হাতের লেখার মধ্যেও স্টাইল থাকবে। কেউ এরকম গোল গোল করে লিখবে, মানে গোলটু গোলটু টাইপের লিখবে, কেউ আবার একটু টানা টানা হাতের লেখা লিখবে, যে এইরকম টানা টানা হাতের লেখা পেঁচানো। আবার কেউ হয়তো বা একটু স্টাইলিশ, মানে লম্বা লম্বা টাইপের লিখবে, কেউ হয়তো বা এইরকম টাইপের লিখবে। এক একজনের লেখার স্টাইল এক এক রকম। তো আমরা কোথায় পাচ্ছি, আমরা ডান পাশে এই যে এই অপশনে এসে কি পাবো, ফন্টের স্টাইল পাবো। তো এই স্টাইলটার মধ্যে কোনো কোনো ফন্টের স্টাইল পাবেন একটা, শুধু একটা স্টাইল আছে, আর কোনো স্টাইল নেই। কোনো কোনো ফন্টের 2টা স্টাইল, 3টা, 4টা, 5টা, 10টা, 12টা, 20টাও থাকতে পারে। যেমন আমি এখন কিসে আছি, মন্টসেরাট ফন্টে আছি। দেখেন এর মোটামুটি প্রায় 20-র মতো স্টাইল আছে। যে আপনার কোনটা প্রয়োজন, আপনি জাস্ট থিনে ক্লিক করলে লেখাটা একদম চিকন হয়ে যাচ্ছে। আবার আমি যদি ব্ল্যাকে ক্লিক করি তাহলে অনেক হেলদি, মানে মোটা হয়ে যাচ্ছে। তারপরে ধরেন আমি ইতালিক ক্লিক করলাম, সে একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কোন অপশনটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে যে পার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ ম্যাডাম আমার একটা কথা ছিল। জি বলেন। এখানে আমার একটা সমস্যা হয়েছিল যে আমি বাংলা যখন লিখতে যাই, যখন যুক্ত বর্ণগুলো থাকে এগুলো না আলাদা আলাদা হয়ে যায়। এটা ফন্টের উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি আমি এখন যুক্ত বর্ণ লেখার জন্য কোন ফন্টটা ইউজ করব এটা একটু বলে দিলে। এটা হচ্ছে সিয়াম, রূপালী, সুতন্নি, এমজি, আর হচ্ছে গিয়ে শরীফের যে ফন্টগুলো আছে লিপি ঘর থেকে পাবেন, এরা সবাই যুক্ত বর্ণ অক্ষর ইউজ করে, বাট এরা সবাই আনসি ফন্ট। আর আমি বিজয়তে লিখি না, আমি অভ্রতে লিখি। সেখানে আপনি অভ্র সেটিংসে গিয়ে আনসিটা অ্যাক্টিভ করে দিবেন, তাহলেই হবে। আনসিটা যদি দেখাই দিতেন, আমি পারতেছি না। আপনি কি এখন কাজ করছেন? না না, কাজ আগে করেছিলাম, বাট আমার আপনার কথাগুলো আর কি মানে মাথায় ক্যাচ করতে পারছি না, মানে দেখাই দিলে একটু ভালো হতো। হ্যাঁ অবশ্যই দেখা দেব। আমরা আমাদের টেক্সটের ক্লাসটা শেষ করি, আপনার পার্টটা অনেক পিছনে, হ্যাঁ অনেক পিছনে, দেখাই দেব অবশ্যই। তো আমরা ফন্ট কেমন হবে, কি ফন্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করব, এই ড্রপ ডাউন থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করব। এরপরে যেটা আসছে এটা হচ্ছে ফন্টের পিটি, মানে ফন্টের সাইজটা কত হবে। এই ফন্টের সাইজ যখন যারা অ্যাডোবি সফটওয়্যারটা ক্রিয়েট করেছে তারা হচ্ছে 0.01 থেকে শুরু করে 1296 পর্যন্ত, এত পিটি পর্যন্ত কি করেছে, ফন্টের সাইজ ক্রিয়েট করেছে। যে আপনি 0.01 থেকে শুরু করে 1296 পর্যন্ত কি করতে পারবেন, ফন্ট বড় করতে পারবেন। তো পিটিটা কি বলা হচ্ছে, যে পয়েন্ট পার টেক্সট, মানে প্রত্যেকটা টেক্সট অনুযায়ী প্রত্যেকটা লেটার কত পয়েন্টে হবে বা সাইজটা কতটুকু হবে। এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে ডেমো কিছু টেক্সট আসে, যেমন 1.5 পিটি 6, মানে এটা আমি একটু আগে ইউজ করেছিলাম, 6, 8, 9, 10, 11, 12, 14,
12 পরে 13 নাই, 14 পরে 15 নাই, 16, 18, মানে কয়েকটা ডেমো দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ডেমোগুলো সিলেক্ট করতে পারেন, ডেমো সিলেক্ট করে নিতে পারেন। বাট আমি বললাম যে আমার 50 পিটি লাগবে, 50 পিটি লাগবে। এখন আমি 50 কোথায় পাবো? আপনি পিটির ঘরে আসেন, ঘরে এসে জাস্ট 50 লিখে এন্টারে প্রেস করেন, 50 পিটি হয়ে যাবে। আরেকটা সুন্দর অপশন, এই যে টিটি এর ঘরে এসে জাস্ট এখানে আসবেন, অ্যারো চিহ্ন চলে আসবে, মাউসে ক্লিক করে চেপে ধরে ডানে টানলে পিটি বড় হবে, বামে নিলে পিটি ছোট হবে। আবার আরেকটা অপশন আছে, এই ঘরটাতে চলে যাবেন, ঘরে একটা ক্লিক করবেন, এরপরে জাস্ট স্ক্রলটাকে উপরের দিকে ঘোরালে পিটি বড় হয়, নিচের দিকে ঘোরালে পিটি ছোট হয়। ক্লিয়ার? ওকে, এখন বড় ছোট করতে গেলে তো ড্র্যাগ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই সিলেকশন করে নিতে হবে, বাট আরেকটা শর্টকাট শিখিয়ে দেবো, সেটা সবার লাস্টে। আগে যদি চুরিবিদ্যা শিখে ফেলেন তাহলে তো হবে না, আগে কষ্ট করে শিখেন যে ড্র্যাগ করে আপনি কি করবেন, তারপর হচ্ছে কাজগুলো করছেন। আমি একটু জুম ইন করে দিই, একদম জুম ইন করি। ওকে, ওকে, দেখেন আমি এইখানে আসার পর একটু ভালো করে খেয়াল করে দেখি, প্রত্যেকটা পিক্সেল আমার কাছে কি হয়েছে, হাইলাইটেড হয়ে আছে। প্রত্যেকটা পিক্সেল আমি বুঝতে পারছি, বাট আইয়ের এই পার্টটা যেহেতু স্ট্রেট লাইন, এই কারণে কি করতে পারছে না, পিক্সেল ধরতে পারছে না। বাট যখনই কোনো কিছু রাউন্ড হয়ে যায়, কার্ভ হয়ে যায়, তখনই পিক্সেলগুলো শো করে। এটা হচ্ছে ফটোশপে, ইলাস্ট্রেটরে আপনি ধরতে পারবেন না। ডান পাশে এসে এই যে এইখানটায় দেখেন শার্প নামে একটা অপশন, ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, এখানে কিছু অপশন পাবেন। যদি আপনি নানে ক্লিক করেন তাহলে দেখবেন সবগুলো কেমন যেন সলিড সলিড হয়ে আছে, মনে হচ্ছে সিঁড়ির মতো, স্ট্রেয়ার মতো, সিঁড়ির মতো হয়ে আছে, সলিড, রাইট? তখন পিক্সেলগুলো কি হয়ে যায়, হার্ড হয়ে যায়, কঠিন। যখন আপনি এটাকে শার্পে সিলেক্ট করবেন, দ্যাট মিন্স এই যে হার্ড পিক্সেলগুলো, এটার মধ্যে আরও কি করে যে অন্যান্য যে পিক্সেলগুলো সেটার মধ্যে কালার ভ্যারিয়েশন করে, যে একটা পিক্সেল হয়তো বা 100% আছে, তারপরে 90, 80, 70 অপাসিটি কমতে থাকে, যে কারণে চারপাশটা একটু ঘোলা হলেও দেখতে ভালো লাগে। ক্রিস্পি, আমরা যখন চিপস খাই বা ক্রিস্পি কোনো কিছু খাই, একটা মচমচে টাইপের, তো ক্রিস্পিটা কি করছে, এই ফন্টটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে। দেখেন এই যে আইটা কি ছিল, একদম সলিড ছিল না, এখানে কোনো কিছু শো করেছিল, বাট ক্রিস্পিটা দেওয়ার সাথে সাথে পিক্সেলগুলো বড় হয়ে গিয়েছে, যে কারণে ওর এই পাশের পিক্সেলটা এখন শো করছে। স্ট্রংটা হচ্ছে সেম থাকবে, বাট পিক্সেলগুলোকে আরো হাইলাইটেড করবে। স্মুথ, পিক্সেলগুলোকে একটু মানে স্মুথ মানে কি সফটলি করে নিয়ে আসবে। তো এই সবগুলো থেকে বেস্ট হচ্ছে কি আপনার শার্প, এটা হচ্ছে বেস্ট। এটা দিয়ে আপনি কি করবেন, ফটোশপে কাজ করবেন। ওকে, এটাকে আমরা একটু ছোট করি। আচ্ছা, এটা প্যারাগ্রাফের মধ্যে পড়ে অ্যালাইনমেন্ট। আমরা অ্যালাইনমেন্টটা ওই যে বললাম না, কখনো কখনো আপনাকে বাম পাশ থেকে লিখতে হবে। কিছু কিছু টেক্সট আছে যেটা বাম থেকে, লেফট থেকে লিখে আমরা রাইটে যাব। কিছু কিছু টেক্সট আছে মধ্য থেকে শুরু হবে, কিছু কিছু টেক্সট আছে ডান থেকে লিখবে বামে আসবে, যেমন আরবি হরফগুলা। এটা আমরা একটু পরে দেখব। এই যে ডান পাশে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছি, এটার নাম বলা হয় কি, এটার নাম বলা হয় কালার। এখানে ক্লিক করে আপনি আপনার এই যে স্লট চেঞ্জ করতে পারবেন, কোন কালার চাচ্ছেন স্লট চেঞ্জ করে করে কালার সিলেক্ট করতে পারবেন, এবং কম্বিনেশন সিলেক্ট করে আপনি আপনার কালারগুলো চুজ করতে পারবেন, যে কোন কালারটা আপনার প্রয়োজন আপনি সিলেক্ট করে নেবেন। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? জি না।
আমি এই টেক্সটটাকে দুইটা তিনটা কপি করলাম। এখন টাইপ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে ডান পাশে যে ঘরটা, এটা আমরা আজকে দেখব না, এটা আমরা যেদিন টেক্সট র্যাপ ভিতরের অপশন দেখব সেদিন আমরা এই জিনিসটা দেখব, মানে লোগো ডিজাইনের দিন আমরা এই জিনিসটা দেখব। তো এইটাতে ক্লিক করার সাথে সাথে ক্যারেক্টার প্যানেল চলে আসবে। ক্যারেক্টার প্যানেল মানে হচ্ছে এই যে আমরা ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করছি, ক্যারেক্টার মানে আমাদের ক্যারেক্টার না, মানে চারিত্রিক বৈশিষ্ট্য যে চারিত্রিক সেইটার ব্যাপার না, এখানে প্রত্যেকটা টেক্সটকে এক একটা ক্যারেক্টার বলা হচ্ছে। এই ক্যারেক্টারগুলো একটা প্যানেল চলে আসে, প্যানেলটার মধ্যে যে প্যারাগ্রাফ বললাম না, এই তিনটা একটু পরে দেখাবো, কারণ প্যারাগ্রাফে গেলে এই তিনটা সহকারে আরো কিছু এক্সট্রা আছে, সেই জন্য বলেছি পরে দেখাবো। ক্যারেক্টার প্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি কি করতে পারেন, আপনি এখানে টেক্সটে থাকা অবস্থায়, মনে রাখবেন টেক্সটে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে ক্যারেক্টার প্যানেল চলে আসবে, অথবা আপনি টেক্সটটাকে ড্র্যাগ করার পরে যদি কন্ট্রোল টিতে প্রেস করেন তখনও ক্যারেক্টার প্যানেল চলে আসবে। নর্মালি কন্ট্রোল টিতে প্রেস করলে কি আসে, ট্রান্সফর্ম টুল চলে আসে বা ট্রান্সফর্ম অপশনটা চলে আসে, বাট আপনি টাইপ টুলে থাকা অবস্থায় যখন কন্ট্রোল টিতে প্রেস করবেন তখন ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। ক্যারেক্টার প্যানেলে আসার পর এখানে দেখেন কি কি আছে, মন্টসেরাট, মানে ফন্ট কোথায় পাবো, ফন্টটা এখানে এসে পাবো। ফন্টের স্টাইল কোথায় আছে, ডান পাশে। এবং ফন্টের পিটি কোথায় পাবো, এই যে এখান থেকে পিটি চেঞ্জ করতে পারবো, এই যে এখানে গেলে পিটি বড় ছোট করতে পারবো, সব বিষয়ে ঠিক আছে। এখানে এক্সট্রা বিষয় কি আছে, এই পার্টগুলো এক্সট্রা আছে। কালারটাও আমি জানি, আমরা একটা একটা করে সব দেখবো, বাট আমি এখানে একটা ভুল করে রেখে আসছি। ভুল করে কি রেখে আসছি সেটা হচ্ছে কপি না, আমাকে লিখতে হবে, পেস্ট পেস্ট। ওয়েব ডিজাইনটাকে সিলেক্ট করি, কালারটা একটু চেঞ্জ করে দিই, ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করি, কালারটা হালকা চেঞ্জ করে দিই। তো আমরা এখান থেকে হ্যাঁ, কে কি বললেন, কামরুল কিছু বলবেন? তো এখান থেকে আমরা কি কি ফন্ট চেঞ্জ করতে পারলাম, স্টাইল চেঞ্জ করতে পেরেছি এবং ফন্টের পিটিও চেঞ্জ করতে পেরেছি। তার পাশে দেখেন দুইটা এ আছে এবং এ অ্যারো চিহ্ন উপরে নিচে, এর মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু লিখছেন, লেখার পরে এন্টার দিয়ে যখন নেক্সট লাইনে চলে আসছি, ছোটবেলায় আমরা রুলার করা খাতায় লিখতাম না, বাংলা অঙ্ক ইংরেজি রুলার করা খাতায়, তো কিভাবে লিখতাম যে এক লাইনে লেখার পরে পরের লাইনটা গ্যাপ দিয়ে আবার দ্বিতীয় লাইনে লিখতাম, আবার তারপরের লাইনটা গ্যাপ দিয়ে তারপরের লাইনে লিখতাম, এইভাবে লিখতাম যে একটু গ্যাপ রাখতাম। এই যে এ পাশাপাশি অটো দেওয়া আছে, এর মানে হচ্ছে আপনি যা লিখছেন মানে পরের লাইনে যখন চলে যাচ্ছেন একটা একটা করে, একটা লাইন থেকে পরবর্তী লাইনের মধ্যবর্তী যে স্পেসটা, এই যে মধ্যের স্পেসটা, এখানকার স্পেসটা কে নিয়ন্ত্রণ করে, ও নিয়ন্ত্রণ করে। এ দুইটা উপরে নিচে দিয়ে দেখিয়েছে। চল আমি দেখি কি অবস্থায় আছে, এখন সে অটো অবস্থায় আছে। আপনি এখান থেকে ওই যে ডেমো পিটিগুলোর মতো আলাদা আলাদা যখন আপনি সিলেক্ট করবেন
দেখেন একটা লেখা আরেকটা লেখার কাছাকাছি একটু বাড়ান, যত বেশি দিবেন তত দূরত্ব বাড়তে থাকবে। অথবা আপনি এখানে এসে এই যে বাড়াতে ডানে টানতে পারেন, বামে টানতে পারেন, ডানে টানলে বাড়বে, বামে টানলে কমবে। অথবা আপনি এখানে এসে স্ক্রল করে মাউস উপরের দিকে ঘোরালে মধ্যেকার স্পেস বেড়ে যাবে, মাউস নিচের দিকে ঘোরালে মধ্যেকার স্পেস কি হবে, কমে যাবে। তো আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে এই কাজটা করতে হতে পারে যে এই মধ্যের স্পেসটা বাড়াতে বা কমাতে হতে পারে, সমস্যা নেই। কাজ শেষ হয়ে গেলে আপনি অন্য কোনো কখনো যদি এটা ঠিক করার প্রয়োজন হয় একটু কষ্ট করে জাস্ট অটো দিয়ে দিবেন। অটো দিলে একদম পারফেক্টলি মেজারমেন্ট যা থাকা দরকার, মানে অ্যাডোবি যখন ক্রিয়েট করা হয়েছে এই সফটওয়্যারটা, ফটোশপটা যখন ক্রিয়েট করা হয়েছে ওই সময়টা যে মেজারমেন্ট ছিল সেটা চলে আসবে। আশা করি এই ব্যাপারে আর কারো কোনো প্রবলেম হবে না। পরের যে পার্টটা আছে ম্যাট্রিক্স লেখা দেখা যায়, এটা আমাদের দরকার পড়ে না, তারপরে একটু দেখাই। ম্যাট্রিক্স মানে হচ্ছে এটা কোনো অ্যাক্টিভ হবে না, যে নর্মাল যে সাইজ সেই সাইজ অনুযায়ী থাকবে, অপটিক্যাল দিলে একটু সাইজটা কমে আসবে। আর যদি জিরোতে প্রেস করেন তাহলে ওই যে ম্যাট্রিক্সের মতো কাছাকাছি চলে যাবে, বাট এটা আমরা ম্যাট্রিক্স অবস্থায় থাকুক। VA পাশাপাশি এই যে নিচে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। লোগো ডিজাইনের ক্ষেত্রে এই অপশনটা অনেক বেশি প্রয়োজন হয়। আমরা এই অপশনটা একটু পরে দেখব, কারণ এইটা বোঝার আগে আমার নিচের দুইটা বুঝতে হবে। আমি যদি নিচের দুইটা না বুঝি এটা বুঝতে পারবো না। চলে যাই টি, এই যে অ্যারো চিহ্ন উপরে নিচে দেওয়া আছে, টি এর পাশে কি আছে, অ্যারো চিহ্ন উপরে দেওয়া আছে। আমার টেক্সটগুলো এখন 100% আছে, মানে টেক্সটের সাইজগুলো 100% অবস্থায় আছে। এই প্রত্যেকটা লেটারের সাইজ কি আছে, 100% অবস্থায় আছে। আমি টি উপরে নিচে যেটা যদি বাড়াই, এই 100%-এর ঘরে এসে ক্লিক করলাম, স্ক্রল উপরের দিকে ঘোরাই, এখন কি হচ্ছে, টেক্সটটাকে টেনে মানে লম্বা করা হচ্ছে। ধরেন আপনাকে মানে আমাকে কেউ যে আমি শর্ট, আমাকে কেউ দড়ি দিয়ে বেঁধে, হাত পা দড়ি দিয়ে বেঁধে দুই দিক থেকে টানছে লম্বা করার জন্য, তাহলে কাহিনীটা কি হবে? কোন একটা মেশিনের মধ্যে দিয়ে দিল, তখন এই যে দেখেন টেক্সটটাকে যখন, ম্যাডাম আপনাকে তো এটা করা যাবে না। হ্যাঁ আমি মারা যাব। এটা করবেন, আপনারাই করবেন। আপনারা কি করবেন জানেন, যে আপনারা কোনো ছবি নিয়ে আসবেন, ছবিটাকে আমি বলে দিব, সব সময় বলবো, ইলাস্ট্রেটরে গেলে এই কাজটা বেশি করবেন আপনারা নিজেরাই, আমি প্রমাণ দেখাবো। বলবো যে ছবি অল্টার শিফট ধরে তারপরে ছবি বড় ছোট করবেন। আপনারা তা না করে ওই যে ধরেন গোলগাল চেহারার একটা মেয়ে নিয়ে আসছেন, ওরে চ্যাপটা বানায় দিবেন, একদম চেহারা লম্বা হয়ে যাবে। একদম ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট এই কাজটা করে, যদিও আমরাও করছি। সো এখন কি করা হচ্ছে, প্রত্যেকটা টেক্সটকে, প্রত্যেকটা লেটারকে টেনে সে কি করলো, লম্বা করলো 170, 182। যত আপনি উপরের দিকে বাড়াবেন তত টেক্সট বড় হবে, উপরের দিকে মানে লম্বালম্বি হবে। যত কমাবেন সে কি করবে, এই যে দেখেন চ্যাপটা করে দিচ্ছেন। এখন আমি 100%-এ আছি, কমাচ্ছি, দেখেন কমায় কি করছেন, এবার আমাকে ওই যে ড্রামে পিষে দেওয়া হচ্ছে। ইউটিউবে দেখা যায় না, একটা ভারী কোনো ধাতব যে একটা মেশিনের মতো থাকে, নিচে কিছু বসায়, এরপরে দেয় চাপ, চ্যাপটা করে ফেলে, এই যে চ্যাপটা হয়ে এটা তো আপনি টম এন্ড জেরির মধ্যে বেশি হয়। হ্যাঁ টম এন্ড জেরির মধ্যে, এই যে দেখেন টেক্সটগুলো কি হচ্ছে, চ্যাপটা হয়ে গেছে। প্রয়োজন অনুযায়ী আমার ডিজাইনের মধ্যে এই জিনিসটা প্রয়োজন হতে পারে। ওকে, 100 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্যাটার্ন। আর পাশের যেটা দেখতে পাচ্ছি টি পাশাপাশি, বুঝেই গেছেন। এটা যদি লম্বালম্বি মানে উপরে নিচে টানলে কি হবে, হয় লম্বা হবে নয় শর্ট হবে। আর টি পাশাপাশি মানে হচ্ছে যখন আপনি বাড়াবেন এটাকে, এই যে টেক্সট অনেক লম্বা হচ্ছে, ডান দিকে বেড়ে যাচ্ছে, আর যদি কমান এটা কি হবে, ছোট হয়ে আসবে, মানে একটা সময় অনেক ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এখানে যেটা হ্যাঁ কেউ কিছু বলবেন? না ম্যাম ঠিক আছে ম্যাম, ওই যে স্পেসটা আপনার যে এই ভিডিওগুলো আমরা ওয়েবসাইটে কিভাবে পাবো আপু? কারণ হলো আমার যে ইলেকট্রিসিটি চলে গেছিল, এই কারণে আমি
ছিলাম না আপু এটার জন্য। এর আগে আপনার কয়টা ক্লাস হয়েছে এর আগে? একটা ক্লাস হয়েছে। এর আগে 2টা ক্লাস হয়েছে। কি বলে এই মেয়ে? মানে ক্লাসের মানে প্রথম দিন তো ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, ওটা তো আর ভিডিও পাওয়ার কোনো কিছু নাই, এটাই। লিংক তো দিয়ে দেওয়া হয়েছে ক্লাসে। বললাম না কে যেন লিংক চাচ্ছিল, আমি বললাম ওরে লিংকটা দেন কেউ। হোয়াটসঅ্যাপে দেখেন লিংক দেওয়া আছে। ভিডিও কি আপু ওখানে আপলোড করা হবে প্রতিদিনেরটাই? প্রতিদিনেরটা প্রতিদিন। গতকালকেরটা গতকাল আপলোড হয়ে গিয়েছে, আজকেরটাও পেয়ে যাবেন। আজকেরটা একটু তাড়াতাড়ি পাবেন, কারণ গতকালকে আমাকে সবকিছু গুছাতে হয়েছে, আমার বাসায় কাজ ছিল, এটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করতে করতে প্রায় রাতের 11টার মতো বেজে গিয়েছে। বাট আজকে জি আপু আমরা 12:30 12:30 দিকে পেয়েছি। হ্যাঁ, কারণ আমাকে ওই যে থাম্বনেল বানাতে হয়েছে, থাম্বনেল বানাতে গিয়ে দেখি আল্লাহ কোনো ছবি নাই, মানে কি যে একটা অবস্থা। আবার ব্যাচ তো হচ্ছে হজবরল, এখন তো নিউ ব্যাচ না দিয়ে হজবরল ব্যাচ দিয়ে দিছে আমাকে সব। যেমন এক থাম্বনেল দেখবেন একই রকম কালার, জাস্ট নাম চেঞ্জ। আমি কিন্তু 4 জনের জন্য 4টা কালার করছি। জি আপু কালকে খুঁজতে একটু প্রবলেম হচ্ছিল এটার জন্য আর কি। আজকে একই রকম আছে, মানে 33 38 আর 40 41 দুইটার কালার একই রকম হয়ে গিয়েছে। ফার্স্টে আমি ইমেজ ক্রিয়েট করার পর আপলোড করে ফেলছি, আপলোড করার পর আবার সেটা ক্যান্সেল করে দিয়েছি। আমি কি ব্যাপার, একই রকম হয়ে গেল, নাম এক হয়ে গেছে, একই থাম্বনেল হয়ে গেছিল। আজকে থেকে আর প্রবলেম হবে না, কারণ সব সেট আপ করে রাখছি। থ্যাংক ইউ আপু। তো যেখানে ছিলাম, যে দেখেন এটা হচ্ছে টি কি করছে, উপরে নিচে লম্বালম্বি কাজ করছে বা বাড়াচ্ছে খাটো করছে, আর এই টিটা পাশাপাশি কাজ করছে। এই যে টি পাশাপাশি দেখছেন, ওর বিপরীত প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভি এ পাশাপাশি। ভি এ মানে হচ্ছে ভার্টেক্স এরিয়া, দ্যাট মিনস ও এরিয়া নিয়ে কাজ করবে। আর এই টি কি করছে, টাইপ টেক্সট নিয়ে কাজ করছে। কথার মধ্যে বা এই ছোট ছোট যে লেটারগুলো আছে এর মধ্যে বুঝিয়ে দিছে যে ও ভার্টেক্স এরিয়া নিয়ে কাজ করবে, ও টাইপ নিয়ে কাজ করবে। টি পাশাপাশি যেটা ছিল, এটা দিয়ে যখন আপনি বাড়াচ্ছিলেন দেখেন প্রত্যেকটা টেক্সট বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা টেক্সট লম্বা হয়ে যাচ্ছে লেটারগুলো। বাট আপনি যখন এই ভি এ পাশাপাশিতে কাজ করবেন তখন কি হয় দেখেন, ও টেক্সটগুলোর কোনো ক্ষতি না করে, আমি একটু ফন্টের সাইজটা ছোট করে দিই, ফন্টের সাইজটা ছোট করে দিলে বুঝতে পারবো। ও টেক্সটগুলোকে কোনো ক্ষতি না করে বা টেক্সটের চেহারা নষ্ট না করে মধ্যের যে গ্যাপটা আছে, মানে জি থেকে আর পর্যন্ত যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে বাড়াচ্ছে, আর থেকে এই পর্যন্ত যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে বাড়াচ্ছে। বুঝতে পেরেছি? এতে কি হয়, টেক্সটের কোনো ক্ষতি হয় না। বাট আমি এখানে যখন কাজটা করছি এই যে এই পাশটাতে, তখন আমার টেক্সটের চেহারাই নষ্ট হয়ে যায়। সে মধ্যের গ্যাপ নিয়ে কাজ করে না, টেক্সটটাকে টেনে ডান দিকে লম্বা করে। এটা লোগো ডিজাইনে কেন বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য বলেছি কারণ ম্যাম মানে লেখা বিভিন্ন ফন্ট মানে বিভিন্ন স্টাইল হতে হবে, সরি ওই ম্যানেজমেন্ট। যেমন লোগো লিখলে লোগোর নেমটা যেমন বড় হয়, নিচের ইয়েটা আবার একটু ছোট বাট হতে হবে হোয়াইট হবে। হ্যাঁ ঠিক আছে, আমি লোগোটাকে লিখলাম, লেখার পরে এখান থেকে ধরেন সেমি বোল্ড করে দিয়ে একটু বড় করে দিলাম, এটি করে দিলাম যে এটা হচ্ছে আপনার লোগো। তো লোগোর নিচে একটা টেক্সট আসবে, কি টেক্সট আসবে, আমি ফন্টের সাইজটা এখন ছোট করে দেব। লিখলাম লিখেছি স্লোগান গোজ টু হেয়ার,
আমি এই টেক্সটটা লিখলাম যে এই ফন্টটা এতটুকুই থাকবে, আমি এটাকে এনে লোগোর একদম বামে রাখলাম। রাখার পরে এত বড় ফন্টে আমি রাখতে চাচ্ছি না, যে আরেকটু ছোট করতে চাচ্ছি ফন্টটা। ধরেন আমি এখানে কত 15 করে দিলাম। তো 15 করে দিলেও কি এখন দেখতে ভালো লাগছে না? তখন আপনি ভি এর পাশাপাশি এটা নিয়ে কি করবেন, একটু বাড়াবেন যে ও পর্যন্ত চলে যাবে। এতে কি হবে, আমার টেক্সটের কোনো হ্যাম্পার হবে না, আমার ফন্টের যে চেহারাটা সলিড থাকবে, বাট খুব সুন্দর করে মধ্যের যে স্পেসের গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। বাট আমি যদি এই কাজটা না করে টি এর পাশাপাশি যে এটাকে দিয়ে যদি বাড়াতাম, তাহলে কি হতো, আমি এতটুকু ছোট করে দিলাম 8 পেটে, টি এর পাশাপাশিটা যদি দিয়ে বাড়াতাম, এই যে দেখেন এরকমটা হতো, দেখতে তখন কি হতো না, ভালো লাগতো না। বাট আমি যখন এটাকে কি করছি, জাস্ট ভি এর পাশাপাশিটা দিয়ে বাড়াচ্ছি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টেক্সট কি থাকবে, পারফেক্ট রেখে সে হচ্ছে কাজটা করবে। এখনো বলেন এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? ওকে, এই যে আমাদের এই ক্যারেক্টার প্যানেলের মধ্যে পিটির নিচে যে ভি এর অ্যারো চিহ্ন আর এই যে এ অ্যারো চিহ্ন, এই দুইটা প্রয়োজন হয় না, এই দুইটা বাদ। আমরা নিচের পার্টটা দেখি, কি যেন লিখেছিলাম ফার্স্টে, গ্রাফিক ডিজাইন, বেশি না, লেখা যাবে না। গ্রাফিক ডিজাইন, আচ্ছা আমি ফার্স্ট যেই এখন আসেন আপনাকে যে শর্টকাট শিখিয়ে দেই যে সিলেক্ট করে নিতে হবে কিনা। হ্যাঁ, সিলেক্ট করে নিতে হবে না। আপনি যদি অ্যাডভান্স সফটওয়্যার মানে সিসির আপডেট যত সফটওয়্যার ব্যবহার করছেন, সিসির উপরে যত সফটওয়্যার, সেটা হচ্ছে আপনি মুভ টুল সিলেক্ট করে কি করতে পারেন, জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করবেন। এই যে আমি লেয়ার তো হাইড করে রেখেছি, আপনি লেয়ারটাকে সিলেক্ট করবেন কোন লেয়ারে আছে। এই যে আমরা পেন টুল দিয়ে এবিসিডি লিখতে গিয়ে প্রবলেম ফেস করছিলাম, আমি হচ্ছে লেয়ার সিলেক্ট করি নাই, লেয়ারটা সিলেক্ট করে নিতে হয়। আমারটা অটো সিলেক্ট হয়ে যায়, এখান থেকে অটো সিলেক্ট হয়ে যায় বিধায় আমাকে কি করতে হচ্ছে না, এখান থেকে ভেঙে ভেঙে সিলেক্ট করতে হচ্ছে না। আপনার একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আপনি সিসি কোনটা ইউজ করছেন এখন 2019 2019 আছে। ও আচ্ছা, আমরা সবাই 17 ইউজ করা তো, মানে এই জন্য হয় আমাদের প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে।
না আমার কিন্তু 2021 ছিল। আনফরচুনেটলি হয়েছে কি আমার আরো কিছু সফটওয়্যার আছে পিসি একদম মাথা ঘুরে, মানে যখন ফটোশপ, ইলাস্ট্রেটর, এদিকে আফটার ইফেক্ট একসাথে রাইট মানে 4-5টা সফটওয়্যার যখন ওপেন করি, আবার ধরেন গুগলেও সার্চ করতে হচ্ছে, সব একসাথে আচ্ছা। হজবরল হয়ে যায়, পিসি হ্যাং করছে। তাই ভাবলাম একটু লো সফটওয়্যার, তো লো এর মধ্যে 19টা হচ্ছে বেটার। আমাদের আগে উনি অবশ্য করেছেন, যাই হোক ঠিক আছে আপু, আমরা কি তাহলে 19টা ইনস্টল করবো? না 17 তো রাখলেও তো সমস্যা নেই, আপনি 17 তো কাজ করতে পারবেন। আর যদি আপনার কনফিগারেশনটা একটু আপডেট থাকে, ধরেন র্যামটা যদি 2 জিবি ফ্রি থাকে আর হার্ড ডিস্ক যদি 2 জিবি খালি থাকে, তাহলে আপনি 19টা করে নেন। 21টা আমি ধরেন আপনি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করছেন না, শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর আর কোনো সফটওয়্যার নেই, তাহলে আপনি 21 ইনস্টল করেন, ঝামেলা করবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপু এটা কি যে সুপারস্ক্রিপ্ট করা যায় না, যে মানে এমএস ওয়ার্ড এর মতো a + b হোল স্কয়ার? হ্যাঁ সব করা যাবে, সেটা দেখাবো রে ভাই, আছে তো, এই জন্য তো লিখছি, দেখানোর জন্য তো লিখে রাখছি। ওকে, এটা বাদ দিই, লেয়ার দিয়ে। তো আমি লেয়ারটা হাইড করে রেখেছি, কারণ আমি ওই যে অটো সিলেক্ট করতে পারছি, যে কারণে লেয়ারটা হাইড করে রেখেই কাজ করতে পারছি। আপনাদেরকে যে বললাম না টপ সিক্রেট, যে কিভাবে আমি সিলেকশন না করে কাজ করতে পারবো, এই যেভাবে করব। আমি গ্রাফিক ডিজাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে সব অপশন এখানে কমপ্লিট, আমাদের পরের অপশনে চলে আসছে অনেকগুলা টি 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 দেখতেই পাচ্ছি। ফার্স্ট যে অপশনটা, এটা বলেছে যে যে কোনো টেক্সটই থাকুক না কেন, সেটা বোল্ড থাকুক, ন্যারো থাকুক, যে কোনো ফন্টে থাকুক, ও হচ্ছে এক ধাপ বাড়িয়ে দিবে। এটাকে বলা হয় ফক্স, মানে যে যেভাবে উচ্চারণ করে, ফাউক্স, ফক্স, ফ্যাক্স, যে যেভাবে উচ্চারণ করে, ওই ফক্স লিখ সে কী করবে, একটু বোল্ড করে দিবে। আপনি এটা সিলেক্ট করেন, দেখেন একটু বোল্ড হয়ে গিয়েছে, মানে হেলদি হয়ে গেল। আর এই যেটা যদি অফ করে দেন, তাহলে ন্যাচারাল সাইজে চলে আসবে। এর পাশেরটা কি আছে, ইতালিক। ওই যে কেউ একটু কাত হয়ে লেখে না, ইতালিক, ইতালিকের মতো একটু কাত হয়ে থাকবে। আর পরের যে অপশনটা বলেছে, এটা হচ্ছে যে আপনি যদি স্মল লেটারে লিখেনও, ধরেন আপনার অনেক বড় একটা টেক্সট আছে, মানে সাপোজ এখান থেকে শুরু করে লিখে 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 এত বড় একটা টেক্সট, এই টেক্সটের মধ্যে কারো একটা নাম চলে আসলো, অথবা কোনো একটা হাইলাইটেড বিষয়কে পুরোটা কি করতে হবে, বড় হাতের অক্ষরে করতে হবে। তখন আপনি কি করতে পারবেন, তাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন, সেটা পুরোটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। আর যদি অফ করে দেন, তাহলে ছোট হাতের অক্ষরে নেমে আসবে। বাট ছোট হাতের মানে বড় হাতের অক্ষরে লিখে সেটাকে ছোট করার কোনো অপশন নেই, যে আমি সব কিছু বড় হাতের অক্ষরে লিখলাম, ক্যাপিটাল লেটারে লিখে এটাকে ছোট করতে চাচ্ছি, সেই অপশনটা নেই। স্মল লেটারে থাকলে ওইটাকে আপনি ক্যাপিটাল করতে পারবেন। অপশনটা কি, অপশনটা হচ্ছে এই যে 3 নম্বরে যেটা, এটা সিলেক্ট করলে সবাই ক্যাপিটাল হয়ে যাবে। আপনার একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে ধরেন মধ্যে মধ্যে ইম্পর্টেন্ট কোনো একটা ওয়ার্ড বা কারো নাম বা কোনো ইম্পর্টেন্ট কোনো জায়গার নাম কি করতে হবে, ক্যাপিটাল লেটার করতে হবে, তাকে সিলেক্ট করেন। আর এখানে সিলেক্ট করার জন্য, মানে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করার জন্য অবশ্যই টাইপ টুল ইউজ করতে হবে। এটাতে ক্লিক করেন, দেখেন ওইটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, সে কি করবে, সেম হচ্ছে সেম আগের যে অপশনটা ছিল অল ক্যাপস, মানে সবাইকে ক্যাপিটাল লেটার করে দিবে। বাট ওর একটা ধর্ম, সে বলেছে আমি তোমাকে ক্যাপিটাল লেটারে ক্রিয়েট করব, বাট তোমার ফার্স্ট যেই বড় হাতের অক্ষরের লেটারগুলো আছে সেগুলো একটু সাইজে বড় থাকবে, আর বাকি সবাই সাইজে একটু ছোট হবে। মানে এখানে সে সবাইকে ক্যাপিটাল লেটার করে দিবে, বাট জি আর ডি ধরেন 6 ফিট আছে, আর এই যে RAPHICESIGN কে 5 ফিট করে দিবে। দ্যাট মিনস আপনি যখন এটা সিলেক্ট করবেন, সবাই বড় হাতের অক্ষর, বাট এই জিটা আর ডিটা একটু সাইজে বড় থাকবে।
এরপরে হতেই তো পারে যে আপনাকে ম্যাম একটু আগে যেটা দেখালেন, ধরেন আমি জিটাকে আরো বড় রাখবো, হুম আমাকে এখানে অপশন দেওয়া যায় না? হ্যাঁ, অপশন দেওয়া যাবে। আপনি তখন এদেরকে এই পার্টটা অ্যাক্টিভ করে দিয়ে আপনি শুধু জিটাকে সিলেক্ট করেন, এখানে এসে অনলি জিটাকে সিলেক্ট করে এখান থেকে পিটি বড় করে দেন। আর সেই ক্ষেত্রে আপনার এটা ম্যানুয়ালি করতে হবে? হ্যাঁ, ম্যানুয়ালি করতে হবে। আর সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মানে এইটা যে সিলেক্ট করতেই হবে তা কিন্তু না, এই পার্টটা যে সিলেক্ট করতে হবে এরকম কিছুই না। আপনি এখানে কি করতে পারেন, শুধু জিটাকে মানে ধরেন সবাইকে ক্যাপিটাল লেটার করে দিয়ে অনলি জিটাকে এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে পিটি বড় করে দেন, তাহলে তো বড় হয়ে গেল। মানে এখানে যে ক্যাপিটাল মানে একটু সাইজে বড় ছোট রাখছে ওর একটা নির্দিষ্ট মান দিয়ে রাখে, আমরা সেই মানটা একটা রেশিও দেওয়া, রেশিও হ্যাঁ, দেওয়া নির্দিষ্ট। হ্যাঁ। ওকে, তো এখন মনে করি আমাকে এমন একটা ডিজাইন করতে হবে, ডিজাইনের ভিতরে কোনো একটা ছোট্ট টেক্সটকে অথবা কোনো একটা ওয়ার্ডকে অথবা ছোট্ট একটা আইকনকে কোনো লেটারের উপরে বসাতে হবে। ধরে নিলাম এই যেমন এসটাকে আমার কি এর উপরে উঠাতে হবে, একটু এখানে উপরে থাকবে। কিছু কিছু বইয়ে দেখি না, বইয়ের সাপোজ আমি লাইন পড়ে যাচ্ছি তারপরে এখানে ছোট্ট একটা স্টার মার্কের মতো স্টার মার্ক দিয়ে কি দিয়ে রাখছে যে একটা নাম্বার 10 বা 11, দ্যাট মিনস এটা টিকা একদম নিচে এসে দেওয়া থাকে ওই স্টার মার্ক কেন সাইনটা ব্যবহার করেছে। বিশেষ করে আমরা যখন বাংলা কোরআন জার্নালে থাকবে। হ্যাঁ হ্যাঁ, জার্নালে বা বাংলা কোরআন পড়ি তখন ওই যে হাইলাইটেড করা থাকে যে বাম পাশে ডান পাশে টিকা দেওয়া থাকে, আবার ডিকশনারিতে, তারপরে খবরের কাগজে সব কাছে এরকম দেওয়া থাকে। তো আপনার কাছে এমন একটা ডিজাইন চলে আসলো, আমরা জাস্ট সিম্পল মানে উদাহরণ হিসেবে ছোটবেলায় যে সূত্রগুলো পড়ে আসছি সেখান থেকে 2টা লিখেছি, বাট তাই বলে এইটা না যে এই সূত্রতেই ব্যবহার করা হবে, এটা আপনার টেক্সটের ভিতরেও হতে পারে। ছোট আমরা ক্লাস 6, 7 বা 8, 9 থাকতে কি পড়েছিলাম, a+b হোল স্কোয়ার, মানে 2টা কি হবে, 2টা উপরের দিকে থাকবে পাওয়ার হিসাবে। তাহলে পাওয়ার কোনটা, এই যে এটা, এখানে ক্লিক করেন পাওয়ার, এটা হচ্ছে ওই যে সুপারস্ক্রিপ্ট আর সুপারলেটিভ যেটাই বলছেন এটা হচ্ছে উপরে উঠায় দিচ্ছে। ঠিক তেমন এই যে 2টাকে সিলেক্ট করেন, আবার এই 2টাকে সিলেক্ট করেন। আবার আমি চাচ্ছি যে আমরা লগের সূত্র পড়ে আসছিলাম, লগ এ প্লাস লগ বি মাইনাস লগ সি, মানে এ ভিত্তিক লগ বি ভিত্তিক লগ, সেটা আপনি এখন কিভাবে বানাবেন, এটাকে সিলেক্ট করেন, এই পাওয়ারটা কি হয় নিচে আসে, এই যে দেখেন নিচে আসে, আবার এই পাওয়ারটা কি হবে নিচে আসবে, হ্যাঁ, আর এবিসিটা কি হয়ে যাবে নিচে চলে যাবে। ছিল বলেন আপু, এই যে ফটোশপে এই যে সূত্রগুলো লিখে আমি যদি ওয়ার্ডে কনভার্ট করতে চাই তাহলে কি কপি পেস্ট করে করতে পারবো? হ্যাঁ, আপনি এই যে এটাকে ধরে জাস্ট কন্ট্রোল সি দিয়ে নিয়ে ওয়ার্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। বাট আবার আপনি ওয়ার্ড থেকেও এই ফটোশপে নিয়ে আসতে পারবেন কপি করে। মানে কোনো চেঞ্জ হবে না, মানে এই যে পাওয়ার গুলো তো ওখানে সমান হয়ে যায় ওয়ার্ডে গেলে, মানে এমন কি চেঞ্জ হবে কোনো? ওখানে তো ফন্ট যদি ঠিক থাকে সব ঠিক থাকে তাহলে চেঞ্জ হবে কেন, ঠিক থাকবে। আর ওখানে তো সুপারস্ক্রিপ্ট তারপরে সাবস্ক্রিপ্ট করার অপশন আছে, আপনি তখন হ্যাঁ ওখানে অপশন আছে, কিন্তু আমি বললাম আর কি যে ফটোশপ থেকে নেওয়া যায় কি না এটাই বলছি। নেওয়া যায়, আপনি কপি করে নিতে পারবেন, বাট একটু তো হবেই। ও হচ্ছে একটা ডিজাইনের সফটওয়্যার আর সে হচ্ছে আরেকজন মানে মাইক্রোওয়ার্কস, সারা দুনিয়ার হ্যাঁ লেখার সফট, একটু তো ভিন্নতা আসবেই। আবার ধরেন আপনি এখানে যেই ফন্টে লিখছেন সেই ফন্টটা যদি ওয়ার্ডের জন্য ইনস্টল না করা থাকে তাহলে আবার এই ফন্ট খুঁজে পাবেন না, ম্যাম একটা ছোট প্রশ্ন ছিল, ধরেন আমার একটা ফন্ট মানে এটা ভালো লেগেছে, সে কিন্তু ফন্টটা একটু বোল্ড না,
আমি ওটাকে কি মানে এখান থেকে বোল্ড করতে পারবো? এখান থেকে বোল্ড করাটা টাফ হয়ে যাবে, বাট আরেকটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে টেকনিকটা কঠিন হয়ে যাবে। যেমন ধরেন সাপোজ, আচ্ছা আমরা একটু এই জিনিসটা শেষ করি তারপর এটা দেখাই। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা ওকে। তো আর লাস্টের দুইটা কি আছে? লাস্টের দুইটা হচ্ছে যে নিচে যদি আন্ডারলাইন দিতে চান এইটা, আর যদি স্ট্রাইক করতে চান তাহলে হচ্ছে এটা ইউজ করব। আর পরবর্তীতে একটা অপশন আছে, এই অপশনটা সব ফন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ হবে না, সব ফন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ হবে না, কিছু কিছু ফন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ হবে। যেমন এই যে একজন বললো না যে বাংলা লেখায় প্রবলেম হচ্ছে, বাংলা লেখা যুক্তবর্ণ আসছে না, সব ফন্ট কিন্তু কি করে না, যুক্তবর্ণ শো করে না। যারা যারা ক্লাস থেকে চলে যাচ্ছে তারা কিন্তু প্রেজেন্ট পাবে না। 45 ছিল, অলরেডি 37 হয়ে গেছে, কি প্রবলেম? আচ্ছা একটা মিনিট, আমি একটু জাস্ট স্ক্রিনশট রেখে দিই যাতে পরে বললেও আমি চেক করতে পারি। তো কিছু কিছু ফন্টের ক্ষেত্রে এই নিচের পার্টগুলো অ্যাক্টিভ হবে। ধরেন আমার কাছে একটা ফন্ট আছে, নাম হচ্ছে বনবন, BON, বনবন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু বড় করে দিই, এই যে দেখেন এখন আমি টাইপ টুলটা সিলেক্ট করব। আমি চাইলে কি করতে পারি, শুধু জিটাকে সিলেক্ট করব। জিটাকে সিলেক্ট করার পর এই যে দেখেন কিছুক্ষণ আগে শুধু FI ফাংশনাল ইনস্ট্রাক্টরটা কি ছিল, অ্যাক্টিভ ছিল, এখন থিটার মতো একটা চিহ্ন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আগে কি ছিল, এইটা অ্যাক্টিভ ছিল শুধু। আমি দুইটাকেই অফ করে দিই, দুইটাকে অফ করে দিলে দেখেন জিটা কেমন হয়ে গেছে, এমন। যদি আপনি এটাকে অ্যাক্টিভ করেন তাহলে জি নিচের দিকে একটু রাউন্ড হচ্ছে, এটাকে অফ করে দিই, এতে ক্লিক করেন, জি এর মাথার উপর দিয়ে একটা কি যেন বের হয়েছে, এটাকে অফ করে দেন, এখানে ক্লিক করেন, জি এর নিচের পার্টটা এখন বেশি লম্বা বা অনেক বড় হয়েছে। আবার এটাকে অফ করে দিয়ে যদি আমি টিতে ক্লিক করি তাহলে উপরে এবং নিচে দুইটা পার্টই আছে। ঠিক আছে, আমি এই পার্টটা রাখি, এটা বাদ কাছে না সব অফ। ম্যাডাম তাহলে এটা তো সিগনেচার লোগোতে বেশ কাজে লাগবে না? হ্যাঁ এটাই তো বললাম, সব ফন্টে আপনি এটা পাবেন না, বাট আপনাকে চেক করতে হবে যে এই ফন্টটাতে আমি ইউজ করতে পারবো কিনা। ফন্ট নিয়ে নিয়ে আরটা সিলেক্ট করে আরটাতে থিটা অফ করে দিলে একরকম চেহারা, এটা দিলে আরেক রকম চেহারা, যে আরের নিচে দিয়ে রাউন্ড চলে আসছে, এইটা দিলে আবার একটু শর্ট হয়ে যাচ্ছে, ওকে। আর এটাতে ওই যে আমরা আর যেভাবে লিখি সেটা চলে আসছে। আমি জিটাকে ওকে এই জিটা রাখলাম, পিটাকে নর্মাল এক পি বানিয়ে দিই, এই যে নর্মাল পিতে রাখলাম, এইচটাকে হচ্ছে থিটা না এই দিলাম, ওকে। এইটা দিব নাকি এইটা, না বড় যেটা ছিল ওটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ এটাই এটা ভালো লাগছে, ওকে। ডিজাইনের ডি ঠিক আছে নাকি, ডিজাইনের ডিটা একটু চেঞ্জ করে দেব, ডিজাইনটা নিচে দিলে ভালো লাগতো, যদি ও এর মতো মনে হবে, দরকার নেই, ও হয়ে যাচ্ছে সম্পূর্ণ, ডিজাইন থাকুক। এনটাকে দেখি একটু স্টাইল করতে পারি কি, ওয়াই এর মতো মনে হচ্ছে, দরকার নেই এন, আমার জিটাই থাক, এটাকে স্টাইল করি। এটাই বেটার। জি সো দেখেন তখন আপনি কি করতে পারছেন, একটা স্টাইল ইউজ করতে পারছেন, টাইপোগ্রাফি লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমাকে বলেন, এই যে ক্যারেক্টারের পার্টগুলো দেখলাম, আশা করি এর মধ্যে কারো কোনো আর প্রবলেম হবে না, সবাই পারবো। হ্যাঁ, খুব ভালো একটা জিনিস আজকে দেখলাম, এটা কিন্তু জানা ছিল না যে বিশেষ করে নিচের 2 লাইন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরেও আবার কিছু অপশন আছে, চলেন দেখি।
ওকে ওকে ওকে, আমরা একটু গুগলে চলে যাই, গুগলিং করে আসি। আমি যদিও দেখা যাচ্ছে না, খুবই ছোট, দেখেন এইখানে একটা টেক্সট খুব সুন্দর করে লিখেছে, এইখানে একটা টেক্সট লিখেছে, এখানে একটা টেক্সট লিখেছে। আচ্ছা এটা বাদ দিয়ে এই যে এইটাতে আসি। এই টেক্সটটাতে আসার পর এই যে ডান পাশে দেখেন একদম ম্যাচ করেছে, বাম দিকে মনে হচ্ছে ঢেউ খেলে চলে গেছে। ওকে, তারপরে আমরা এগুলো তো অ্যালাইনমেন্ট না ম্যাম? অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট মানে ফন্টের ভিতরের অ্যালাইনমেন্ট, ওই বাহিরের অ্যালাইনমেন্ট দিয়ে এটা কাজ করবে না, ফন্টের ভিতরের অ্যালাইনমেন্ট। ওকে ফাইন। এত ছোট ছোট চেহারা হলে কি বোঝা যায়? লেখা তো দেখাই যাচ্ছে না। ম্যাম আমাদেরকে কি এই যে এভাবে ফ্লায়ার করে কিভাবে অ্যাপ্রুভ করানো যায় এগুলো তো শিখাবেন না? অ্যাপ্রুভ করানো যায় বলতে কি মার্কেট প্লেসে? মার্কেট প্লেসে, হ্যাঁ মানে এখন এক এক জায়গায় তো এক এক সিস্টেমে অ্যাপ্রুভ করাইতে হয়। গ্রাফিক রিভার একরকম, গ্রাফিক যে রিভার ফ্রি তো আমি পিকে দেখানো, একরকম। আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সার আর ফাইবারে কিভাবে কাজ করবেন সেটা দেখাবো, কারণ আমাকে অতটুকুই বলা হয়েছে। আর বাকিটা আপনাদের নিজেদেরকে শিখে নিতে হবে, মানে ফাইবার ফ্রি পিক এগুলো দেখে দেখে শিখে নিতে হবে। ম্যাম একটা কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আপনি ফ্রিল্যান্সার এবং ফাইবারে কতদিন ধরে কাজ করেন? কে আমি? হ্যাঁ আমি তো লোকাল মার্কেটে কাজ করি, টাইম পাই না, ফাইবার ফ্রিল্যান্সারে কিভাবে কাজ করব? না মানে আপনি কি গ্রাফিকের কোন সেক্টর, মানে ব্যানার ডিজাইন করেন নাকি লোড রুট ডিজাইন নাকি এ টু জেড? এ টু জেড, মানে যখন যেটা বলেন মানে নির্দিষ্ট কোনো ইয়ে করেন না না এরকম আর কি? হ্যাঁ আমাদের যখন যে কাজ আপনি কি বাইরে করেন আপু এই যে প্রজেক্ট বাদে? হ্যাঁ প্রজেক্ট বাদেও আমার কাজ আছে, যেমন এই যে লাস্ট আজকে মনে হয় এটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে আপনার ফার্স্ট ঢাকা এলিভেটেডের এটা গভর্নমেন্ট প্রজেক্ট, মানে গভর্নমেন্ট কাজ। ওদের হচ্ছে লোগো থেকে শুরু করে ডায়েরি ডিজাইন দেখিয়েছিলাম মনে হয় আপনাদেরকে, দেখাই? না আপু আমরা মাত্র 2 দিন আপনার সাথে ক্লাস করেছি, এখন তো আফসোস হচ্ছে যে আমরা কিছু পাইলাম না আর কি, মানে যতটুকু পাই সেটা বেশি, এর চাইতে বেশি পাওয়ার জন্য যদি কিছু করা লাগে এটাই বলতেছি আপু। না আপনি কি পড়ান কিনা আমাদের মানে বাইরে এই প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আপু? ও আচ্ছা, হ্যাঁ ওটা তো অবশ্যই পড়াই, ওটা তো আমার এক্সট্রা স্টুডেন্ট আছেই, কেন পড়াবো না। যেমন ধরেন আমি IWM এর জন্য একটা নিউজ লেটার করেছিলাম, যদিও এটা 2019 সালে, আমার এই 2020 এবং 21 সালের 2020 সালে বেশি কাজ করা হয় নাই সিরিয়াসলি, করোনার জন্য অনেক কাজ বন্ধ ছিল। ওদের একটা নিউজ লেটার ছিল 54 ভলিউমের, সেই নিউজ লেটারটা আমার করা। এই যে ডিটেলস, যদিও এখানে অনেক ডিটেলস আছে, তো এই রিলেটেড কাজে নিউজ লেটার বলেন, এরপরে আপনার হচ্ছে এগুলো আমার ডিজাইন করা। এই যে লাস্ট আজকে এটার প্রিন্টিং প্রোডাকশন বের হবে, ওদের কি রিং ডিজাইন, কলমের প্রিন্ট, ডায়েরি ডিজাইন, এরপরে হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, এটা কমপ্লিট করা হয়েছে। এগুলো সব একাই করছেন, মানে একাই করছেন আপু? হ্যাঁ একাই তো করেছি, একাই কাজ করা। অনেক সুন্দর অনেক সুন্দর। এটা তুমি আপুকে ধরেন, তুমি আমাকে পড়ে যেতে পারে না, এটা হচ্ছে এই আমার কি আফসোস লাগতেছে, আপুর সাথে প্রথম থেকে থাকলে আমরা হয়তো একটু হলেও বেশি শিখতাম, আমরা তো সে কিছুই শিখি না, আমি তো কিছুই পাই না আর কি। না সমস্যা নেই, শিখতে পারবেন। যেমন এই কাজটা করা হয়েছে মেবি এই ডিসেম্বর জানুয়ারি, কবে ছিল কাজটা ঠিক ভুলে গেছি। ডিসেম্বরে, আচ্ছা আচ্ছা ডিসেম্বরে হচ্ছে এই কাজটা করা হয়েছে। আপনাদেরকে বলা হয়নি, এখানে আমার এক ছোট ভাই আছে, জানেন কিনা জানি না, ফজলুল করিম তুষার, ও হচ্ছে আমার ছোট ভাই, প্লাস আমার সাথে কাজ করে এই আর কি। তো
এই কাজটা তো ডিসেম্বরের কত তারিখে হয়েছিল রে? ডিসেম্বরের শুরুতে আইডিবিতে হয়েছে। হ্যাঁ, আইটিভিতে এই প্রোগ্রামটা হয়েছিল। তো এই ডিজাইনটা আমার করা, আর প্রোডাকশনে অপারেশন টিমে তোষার দৌড়াদৌড়ি করেছে, ওই হচ্ছে প্রিন্ট করে এগুলা সব স্টল করা, আরও যারা ছিল সবাই কাজ করেছে। তারপরে এর আগে আরও অনেক যেমন একজনের জন্য লোগো লাস্ট ডিজাইন করেছি, এডু এক্সপার্ট, এরপরে এমান লজিস্টিক আছে, অনেক কাজ আছে আমার এই পিসিতে, ভরে আছে কাজ, বুঝছেন? শুধু আমি মক আপ করতে পারছি না, মানে সময় পাচ্ছি না। মক আপ করবো, এরপরে হচ্ছে সেগুলো আবার আপলোড দিব, এটাই হচ্ছে ঝামেলা। ম্যাম বিহেন্সে পোর্টফোলিও বানানোর একটা শর্টকাট আমাদেরকে অন্তত একটু, যদি একটু এক্সট্রা টাইম থাকে দেখায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিও বানানো। হ্যাঁ অবশ্যই দেখায় দেবো, সময় পেলে। আমি বললাম তো যতটুকু সময় আমাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের যা যা প্রয়োজন দেওয়ার, যাতে পরবর্তীতে আপনি একা হলেও কাজটা করতে পারেন, টেনশন করতে হবে না। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি যে এই যে টেক্সটগুলো দেখেন খুব সুন্দর করে বসিয়েছে। কিভাবে এতটুকু জায়গায় টেক্সট বসালো? আমি তো টেক্সটের কাজ করতে গেলে ধরেন আমি যদি কোনো কিছু লিখি, লেখার সময় যে আমি সাপোজ আমি হজবরল কিছু লিখছি এখানে, কপি করলাম আর কি আসে, লিখলাম, তারপরে হচ্ছে এন্টার দিয়ে আবার পরের লাইনে চলে আসতেছি, এরকম যে ধরেন কন্ট্রোল ভি, তারপর আবার পরের লাইনে এন্টার দিয়ে দিয়ে আমাকে আসতে হচ্ছে। একটা সময় দেখা যাবে কি টেক্সটগুলো ভালো হচ্ছে না, সবগুলো সরাসরি হয় নাই, সমান হয় নাই। তো আমরা আবার ছোট্ট আরেকটা বিরতি নেব। আজকে মোটামুটি মনে হয় 6টা 6:30 বেজে যাবে আমাদের ক্লাসের, 6:30টার বেশি বাজবে, কারণ শেষ করতে হবে অন্য আরেকটা ব্যাচের সাথে ম্যাচ করে রাখার জন্য। আমরা আরেকটা বিরতি নিই, হ্যাঁ সমস্যা নেই, আমার এখন বেশি লাগবে না, 3 রাখ। তো যে জিনিসটা দেখছিলাম ফ্লেয়ার ডিজাইনের মধ্যে, এই যে দেখেন ঘুরে ঘুরে দেখেন লরেম ইপসাম, আপনি যত টেক্সট দেখবেন সব হচ্ছে না, এটা হচ্ছে রিয়েল করা। ম্যাক্সিমামে যেগুলো ডেমো করা হয়, ডেমো বা ধরেন কপি করা হয়, সেখানে হচ্ছে লরেম ইপসাম টেক্সটগুলো ব্যবহার করা হয়। এই লরেম ইপসামটা কি? এটা হচ্ছে ডেমো টেক্সট, আপনি যে কোনো জায়গায় এই টেক্সটটা ব্যবহার করতে পারবেন, কি হবে না, কোনো কপিরাইট হবে না। হতে পারে না যে আমি আমার ক্লায়েন্টকে অ্যাপ্রুভ করাবো, ডিজাইনটা অ্যাপ্রুভ করাবো, কোথায় কি টেক্সট হতে পারে সেইটা দেখাবো, অথবা আমি কিছু স্যাম্পল বানাবো, বা এই যে গ্রাফিক রিভার, ফ্রি পিক, তারপরে বিভিন্ন যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাবেন। তো এত ভিতরে টেক্সট কোথায় পাবো আমি ডিজাইনটা অ্যাপ্রুভ করার জন্য তখন কি করব, লরেম ইপসাম টেক্সটগুলো আমরা ইউজ করে থাকি। আপনি গুগলে গিয়ে জাস্ট লরেম ইপসাম লিখে সার্চ দেন, লরেম ইপসাম টেক্সট, এই ফার্স্ট যেটা আসছে ওইটাই সিলেক্ট করেন। এখান থেকে আপনি যে কোনো টেক্সট কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এটা কি ফ্রি অফ কপিরাইট, মানে কোনো কপিরাইট হবে না, আপনি এখান থেকে টেক্সট ব্যবহার করেন। তো আমি এখান থেকে ধরেন আমাকে ক্লায়েন্ট বলল এই ফার্স্ট যেই 2টা লাইন আছে, এই 2টা লাইন আমাকে লিখতে হবে ফটোশপে বা যেখানেই হোক। টাইপ টুল দিয়ে আমি কি করলাম, লিখলাম। ওকে, যে এখান থেকে আমি লিখে যাব, কপি করে নিয়ে আসছি, ফন্টটাকে চেঞ্জ করে দিই, কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর মাথা তো উল্টা হয়ে গেল, মাথা গরম যে কি ব্যাপার, টেক্সট কোথায় গেল, কতগুলো টেক্সট ছিল, দেখেন আমার টেক্সট কত বড় হয়ে গিয়েছে। এখন কি হবে, আমি একটু এই সাইজগুলো সব ছোট করে দিই কিছুটা, জাস্ট আমার সুবিধা। ম্যাম এই আচ্ছা, কন্ট্রোল জি করার পর আমরা যদি শুধু কন্ট্রোল চেপে যদি ছোট করি তাহলে হবে না? হবে, কেন হবে না। আচ্ছা, আমরা এখানে এই লরেমের আগে এন্টার দিলাম, এরপরে এখানে এসে দিয়ের আগে এন্টার দিলাম, এখানে এসে এটার আগে এন্টার দিলাম। ওকে, একটু ফন্টটাকে এবার বড় করি।
এখানে দেখেন আমি চাচ্ছিলাম এই যে লেফট সাইডে যেমন খুব সুন্দর করে একটা অ্যালাইনমেন্ট হয়েছে, ঠিক ডান পাশেও অ্যালাইনমেন্টটা এরকম সমান হোক, মানে টেক্সটগুলো সব সুন্দর একটা ধারা অনুযায়ী থাকুক। বাট আমার টেক্সটটা কি হয়ে গেছে, এটা একটু বড়, এটা একটু ছোট, তারপরে এটা আসছে, বাট এটা সমানভাবে নাই। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? আমি ওই যে আমার প্যারাগ্রাফ অপশনটাতে চলে যাই। প্যারাগ্রাফ অপশনে আসলে যে এখন কি আছে, লেফট অ্যালাইনমেন্ট অনুযায়ী আছে, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, মানে সবগুলো টেক্সট কি হবে, মিডলে চলে আসবে। এই যে দেখেন ডান দিক থেকে বাম দিক থেকে সবাই মিডলে চলে আসছে। আবার যখন আপনি রাইট অ্যালাইনমেন্ট করছেন, দ্যাট মিন্স সবগুলো টেক্সট ডান দিকে সমান হয়ে গিয়েছে, এই যে ডান পাশে একদম সমান হয়ে গিয়েছে, বাট বাম দিকে আবার উল্টা। আর এই যে পরে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কাজ করবে না। কারণ কি? কারণ আমি এখানে প্রত্যেকটা লাইনের পরে ব্রেক দিয়েছি, ইন্টার দিয়ে কি দিয়েছি, ব্রেক দিয়েছি। ব্রেক দেওয়াতে এগুলো কাজ করছে না। এই জিনিসটা কখন কাজ করবে? আপনি যখন টাইপ টুলটা সিলেক্ট করছেন, টাইপ টুল সিলেক্ট করার পর মনে করি আমার এই পার্টটুকুতে একটা টেক্সট বসবে, এই পার্টটুকুতে আরেকটা টেক্সটের প্যারাগ্রাফ বসবে, দুইটা প্যারাগ্রাফ পাশাপাশি বসবে। তখন আপনি কি করবেন, টাইপ টুলটা সিলেক্ট করে মাউসে ক্লিক করে চেপে ধরবেন যেই জায়গা থেকে লেখা শুরু হবে, যে আমার এই জায়গা থেকে লেখা শুরু হবে, মাউসে ক্লিক করে চেপে ধরেছি। এরপরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে আপনি যে নির্দিষ্ট জায়গাটুকুতে লিখতে চান সেই নির্দিষ্ট জায়গাটুকুকে দেখিয়ে দেন যে এতটুকু জায়গার মধ্যে লেখা হবে। ছেড়ে দেন। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, মানে অ্যাডোবি সব কিছুই এখন আপডেট হয়ে গিয়েছে। বিশেষ করে সিসি ভার্সন থেকে যারা ব্যবহার করছি তাদের কপি করে আর কষ্ট করে টেক্সট নিয়ে আসতে হয় না। অলরেডি এই লরেম ইপসামের টেক্সট কি থাকে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমি আমার টেক্সটটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে একটু সাইজে হালকা ছোট করে দিই। আচ্ছা, একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে দেখেন দেখতে কেমন লাগছে, যে প্রিন্টিংটা এইখানে থাকার কথা ছিল, বাট ওই যে আমি বাধা দিয়ে দিছি যে এই বাউন্ডারির বাহিরে তোমার টেক্সট যাতে না আসে। আর এটা পুরোটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা যদি এখানে লেখে PRIN এই পর্যন্ত জায়গা হবে, তারপর TING কোথায় যাবে? এখন আমি চলে যাব প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে যাওয়ার পরে এই যে অ্যালাইনমেন্ট, এটাকে এইগুলো হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। লেফট জাস্টিফাই অ্যালাইনমেন্ট সিলেক্ট করেন। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ড নির্দিষ্ট গ্যাপ ঠিকঠাক রেখে জাস্টিফাই করবে। যদি মিডল দেন তাহলে টেক্সটটা মিডলে আসবে, রাইটে দিলে সবগুলো রাইটে চলে আসবে, আর এটা দিলে ওই যে নিচের লেখাগুলা সেটেল হবে। আমাদের লেফট অ্যালাইনমেন্ট দরকার, আমরা এটাকে সিলেক্ট করি। বিষয়টা কি বুঝতে পেরেছি? সাপোজ আমার এখন এই এতটুকু লাইনের মধ্যে বা এতটুকু বক্সের মধ্যে লিখতে হবে, আপনি লিখেন, নো প্রবলেম। তারপরে হচ্ছে এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে, ডিলিট করেন। আমি আমার টেক্সটটা বসাই, এরপরে ডিলিট করি। যে এই টেক্সটটা কি হবে, এখানে এতটুকুতে বসবে। আবার আপনি এটাকে চাইলে কপি করে তখন কি করতে পারবেন, এখানে নিয়ে যেতে পারবেন, যে দুইটা টেক্সট পাশাপাশি বসেছে। লেখাগুলো মনে হচ্ছে যে ভেঙে ভেঙে গেছে, আসলে ভেঙে যাচ্ছে না, ফটোশপে তো পিক্সেলগুলো অনেক হালকা হয়ে আছে। আচ্ছা ম্যাম, ওইভাবে জাস্টিফাই করার পরেও উপরের লাইনটাতে দেখলাম একটু স্পেস বেশি হয়ে গেছে। ওই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে? সেই প্রবলেমটা হচ্ছে আপনি যখন টেক্সট লিখবেন একটা নির্দিষ্ট লাইন তো দেখাবেন, দেখানোর পরে আপনি যখন জাস্টিফাই করছেন, আমার এখানে তো টেক্সট এক একটা বড় এক একটা ছোট, বাট আপনি যখন এখান থেকে জাস্টিফাই করবেন, করার পরেও দেখবেন যে গ্যাপ বেশি হয়ে গিয়েছে। ধরেন আমি এখানে এই গ্যাপটাকে আরো ছোট করে দিয়ে আসি, দেখেন এই যে গ্যাপ বেড়ে যাচ্ছে। গ্যাপ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা যখন আমি কাজ করলাম তখন এখানে গ্যাপটা একটু বেড়ে যেতে পারে। ওই সময়টায় আপনাকে
এই পিটি বড় ছোট করে তারপরে হচ্ছে সেটেলমেন্ট করতে হবে, হয়তোবা বড় করতে হবে, হয়তোবা একটু কমাতে হবে বা বাড়াতে হবে। শুধু যে 6, 7, 8 আসছে বলে আমি এই পিটিগুলোই দেব তা কিন্তু না। আপনি 7.2 এটাও দিতে পারবেন, আবার ধরেন 6.8 সেইটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে এই পিটি চেঞ্জ করে এই জিনিসটা ঠিকঠাক করতে হবে। মানে আমাদের আসলে দেখতে হবে যে মানে কোনটার সাথে যাচ্ছে, হ্যাঁ, মানে যেটা কোন পয়েন্টটা দিলে, ধরেন 6 দিলে এখানে 5 দিলে মনে হচ্ছে যে না গ্যাপ একটু বেশি রয়ে গিয়েছে, তার মানে কি গ্যাপটাকে কমাতে হলে আমি আরেকটু কমালাম। এভাবে আপনাকে প্রত্যেকটা অনুযায়ী একটু চেক করে দেখতে হবে ম্যানুয়ালি। কারণ আমি স্পেসটাকে যদি কেটে দিই, এখন এখান থেকে স্পেসটা কেটে দিলে তো লাভ হবে না, কোনো লাভ হবে? কোনো লাভ নেই তো। একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে, তারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, আর আমাদের আরেকটা টুলস না, এই শেপ টুল কি আপনাদের হয়েছিল? এটা তো হয়ে যাওয়ার কথা, আগেই দেখানোর কথা। জি ম্যাম, শেপ টুল দেখিয়েছেন স্যার। মানে এটা, আর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল এটা দেখাই নাই। এটাও দেখিয়েছেন? আমি দেখাইছি? আমি না, আপু শেপ টুলও দেখানো হইলেও আপু আপনি আরেকবার একটু দেখাবেন আপু আমাদেরকে। ঠিক আছে, আমরা আগে শেপ টুলটা দেখি। শেপ টুলে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, মানে ওই যে আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন, শেপ নিতে পারবেন। ধরেন আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর এই যে উপরে যে ফাংশনটা আসছে এখান থেকেও কিন্তু আমি শেপ এবং পাথ মোড দুইটাই কাজ করতে পারি, বাট আমরা পাথ মোডে যাচ্ছি না, কারণ আমি পাথ মোডে থেকে কাজ করতে চাচ্ছি না। এগুলো সব যেহেতু অ্যাডভান্স টুল হওয়াতে আমরা কি করলাম, শেপ মোডে রেখে কাজ করলাম। আপনি যদি এটাকে পাথ মোডে রেখে কাজ করেন তখন এটা পথের মতো হবে। এই যে পথের মতো হয়ে কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন চলে আসছে। আমরা এটা চাই না, তাহলে আমাদের এই টুলস কি দোষ করেছে। আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করব, আপনি এই যে দেখেন আবার ঝামেলা হবে। এখান থেকে আমরা শেপটা সিলেক্ট করে দেব। আপনি শেপ এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, যে কোনো ভাবে শেপ নিতে পারেন। আর এর মধ্যে হচ্ছে যদি একদম স্কোয়ার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, একটু কষ্ট করে শেপটা চেপে ধরেন, দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে সে শেপ ক্রিয়েট করবে। শেপের কালার কিভাবে চেঞ্জ করবেন, যার কালার চেঞ্জ করতে চাচ্ছেন মনে রাখবেন, আপনি যদি এই শেপ টুলস ব্যতীত অন্য কোনো টুলস সিলেক্ট করেন কালার চেঞ্জ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, লেয়ারে চলে যাবেন, যে যার কালার চেঞ্জ করতে চান তার থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করবেন, কালার চেঞ্জ করতে পারবেন। দেখবেন অটোমেটিক্যালি কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি না করেন, আপনি জাস্ট যাকে কালার চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করেন, টুলটা সিলেক্ট করেন, অটোমেটিক্যালি ফিলে চলে যান। এই যে এখান থেকে ডেমো কিছু কালার দেওয়া আছে, কালার সিলেক্ট করেন, অথবা এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন। আর যদি কোনো কালার না চাই তাহলে এই যে রেড মার্ক এটা সিলেক্ট করব, সলিড কালার তো এখান থেকেই পাবো। আর গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, প্যাটার্ন দিতে চাইলে এখান থেকে প্যাটার্নও ব্যবহার করতে পারবো। গ্রেডিয়েন্ট দেখিয়েছিল ক্লাসে? না ম্যাডাম, কালার দেখানো হয়নি। এই গ্রেডিয়েন্ট কালার না, এবার ডিফারেন্সে কালার তো দেখানো হয়েছিল গ্রেডিয়েন্ট। আচ্ছা ঠিক আছে, দেখানো হয়েছে, ব্যবহারটা আমি দেখাইনি আর আচ্ছা মানে ওকে, কিভাবে আমরা আমি কোথায় ব্যবহার করব। হ্যাঁ একটা কাজ করব, ঠিক আছে, আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদের এই টুলসগুলো একটু একটু দেখানোর জন্য। এক কাজ করি, আজকে না, আসলে এক একটা টুলের তো অনেক ব্যবহার আছে স্যার, তার মতো তো আপনি ম্যাডাম যেভাবে মানে বেটার হয় আপনার ক্ষেত্রে সেভাবে একটু আমাদেরকে গাইড করেন। আচ্ছা, তো শুধু শেপ টুলটা দিয়ে দেখি, যে ধরে নিলাম আমি একটা শেপ নিলাম। হ্যাঁ, শেপ নেওয়ার পরে কোনো কারণে এই শেপটাকে আমার কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমি যে টুলসটাতে চলে যাই, দুইটা টুলস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলের কাজ কি? পাথ সিলেকশনের কাজ হচ্ছে
ও শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট কোথায় কোথায় আছে সেটা দেখতে পারে, এবং বেজ লাইনটা বা ওই যে লাইনটা চলে গিয়েছে চারপাশ দিয়ে লাইনটাকে সে সিলেক্ট বা দেখাতে পারে, মুভ করাতে পারে। আমি পাথ সিলেকশন টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পর যে কোনো শেপের উপরে গিয়ে ক্লিক করব, সাথে সাথে এই যে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টও শো করবে আর চারপাশের বেজ লাইন, এবং এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারে। আমি ফিলটাকে একটু চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই। ওকে, এই যে দেখেছেন অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এই পাথ সিলেকশন টুলের কাজ এতটুকুই। এবার আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, মোস্ট ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আপনি যখন ইলাস্ট্রেটরে যাবেন এই টুলসটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করবে, এবং ফটোশপেও কোনো কিছুকে মডিফাই করতে হলে, আমি এর আগের ক্লাসে পেন টুলে বলেছিলাম যে অ্যাঙ্কর পয়েন্টে মডিফাই করার জন্য আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করি, আর এই কাজটা মানে এই কনভার্টের কাজটা খুব সুন্দর করে কে করে, ডিরেক্ট সিলেকশন টুলটা করতে পারে। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে ও কিন্তু কাউকে মুভ করাতে পারবে না, কাউকে কি করাতে পারে না, মুভ করাতে পারে না, মুভ করাতে পারবে না। বাট আপনারা হয়তো বা ওই যে ডিস্টর্ট, পার্সপেক্টিভ, তারপরে হচ্ছে স্কিউ মানে ট্রান্সফর্ম থেকে যে কাজগুলো করা হয় ওখানে দেখে আসছিলেন যে কোনো শেপকে যে এরকম মুভ করাচ্ছে, অথবা ধরেন কোনো বাহুকে সে কী করবে, এই বাহুটা ছেড়ে দিয়ে আমি এই বাহুটাকে ধরি, তখন এই বাহুটাকে সে মুভ করাবে, আবার এই বাহুটাকে ধরি, এই বাহুটাকে সে কী করাবে, মুভ করাবে। আমার একটা ডিজাইনের মধ্যে এমন হলো যে শেপটা এরকমটা থাকবে, অথবা শুধুমাত্র এই পয়েন্টটা উপরের দিকে উঠবে, বাকি তিনটা ঠিক থাকবে। আপনি যে পয়েন্টটাকে নাড়াতে চান সেই পয়েন্টের উপরে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, আর কিচ্ছু না। ক্লিক করার সাথে সাথে এই পয়েন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এই পয়েন্টটাকে মুভ করান, যে কোনো দিকে আপনি মুভ করাতে পারবেন। মনে করি এই পয়েন্টটার সাথে আমি এই যে পয়েন্ট আছে ওকেও নাড়াতে চাই, একটু কষ্ট করে শিফট চেপে ধরেন, এখন ক্লিক করেন, এরপরে মুভ করেন, দেখেন ওই দুইটা পয়েন্টই শুধু মুভ করছে। ক্লিয়ার? শিফট চেপে ধরে কাজ করতে হবে নাকি? না না না, শুধু শিফট চেপে ধরে আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে শিফট ছেড়ে দিয়েছি, এখন জাস্ট মাউসে ক্লিক করে এটাকে মুভ করাচ্ছি, শিফট ধরে আর কি ওকে সিলেক্ট করলাম। ওকে, তো এই যে পেন টুলের ভিতরে দেখেন ওর মাত্র 4টা অ্যাঙ্কর পয়েন্ট, 4 কর্নারে 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আমি পেন টুল থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ওরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে একটা অ্যাড করলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম একটা, এখানে একটা, এখানে একটা। দেখেন কি ঘটনা ঘটে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন কি করলাম, এই পয়েন্টটাকে নিচের দিকে টান দিলাম, হ্যান্ডেল বের হয়ে গেছে। এই পয়েন্টটাকে ডানে একটু টানলাম, এই পয়েন্টটাকে একটু উপরের দিকে উঠালাম, এই পয়েন্টটাকে একটু বামে টানলাম, এই পয়েন্টটাকে আবার একটু ডানে নিলাম। ওকে, এইটাকে একটু মুভ করিয়ে একটু ডানে বামে নিয়ে আসলাম। ওকে, আবার একটু মুভ করে ডানে বামে নিয়ে আসলাম। ধরেন এইরকমটা। তো এটা ছিল কি একটা রেক্টেঙ্গেল শেপ, হয়ে গেল কি পাথরের মতো কোনো একটা কিছু হয়ে গেল। আবার এমন হতে পারে আপনি কোনো একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে ধরেন এমন কিছু লাগবে, আমি একটা শেপ আবার নেই এই পাশ থেকে, ডিলিট প্রেস করেন আপু, এই যে হঠাৎ করে মুছে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, ডিলিট দিয়ে দিয়েছি, কিবোর্ড থেকে ডিলিট। ওকে, আমি এখানে একটা শেপ নিলাম। ম্যাম মানে ডিলিট না দিয়ে চোখ বন্ধ করে দিলেও তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, চোখ বন্ধ করে দিলেও হবে। আসলে আমি তো এখানে কোনো কাজ করছি না, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। বাট আপনার যদি এই লেয়ারটা বা এই শেপটা ইম্পর্টেন্ট হয়, ডিজাইনের অংশ হয়, তাহলে তো ওকে রাখতেই হবে, তখন আপনি চোখ বন্ধ করে দিবেন, চোখ বন্ধ করে অন্য কাজ করেন, বা ওপেন থাকলেও তো সমস্যা নেই। এখন আমার দরকার নেই তো, তাই আমি বারবার ডিলিট করে দিচ্ছি। তো
আমি একটা শেপ নিয়ে আসলাম, শেপ নিয়ে আসার পর এটা কালারটা আবার একটু চেঞ্জ করে দিই। এখন আমার এই শেপটার কি চাই, যে এইদিকে সব ঠিক আছে, বাট এই পার্টটা সোজাসুজি না হয়ে এইখান থেকে এই পর্যন্ত হওয়া দরকার ছিল। তাহলে আপনি কি করবেন, এইখানে আসবেন, এই পয়েন্টটাকে জাস্ট একটা ক্লিক করবেন, এটাকে টেনে নিয়ে যান, একটু কষ্ট করে শেপটা এবার চেপে ধরে রাখেন। আপনার নির্ধারিত পয়েন্টে চলে আসলে ছেড়ে দেন, যে আমার এইরকম একটা দরকার। অথবা আমি এই পয়েন্টটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করে যে এরকম একটা কিছু আমার দরকার ডিজাইনের জন্য। এইটা গেল। ম্যাম হ্যাঁ বলেন। আসলে সরি বলছেন, মানে আসলে বারবার কোশ্চেন করতেছি তো, না, না, আসলে সমস্যা নাই। জানি না তো, এই জন্য হ্যাঁ। জানি না তো, নতুন তো এই জন্য আর কি। বলেন, কোশ্চেন করেন, কোনো প্রবলেম নেই, বলেন। মানে হয়তো বিরক্ত করতেছি কাজের মধ্যে, কিন্তু সে কোশ্চেন জানার এই জন্য আর কি বুঝছেন। কাজের চেয়ে কথা বেশি, কোশ্চেন করেন। কি জিজ্ঞেস করবেন বলেন। না ম্যাম, সরি বলার জন্য আর কি বলছিলাম আর কি। ওরে আল্লাহ, হইছে, চুপ থাকেন। প্রশ্ন ছাড়া কোনো কথা নেই, প্রশ্ন ছাড়া কথা আমি বলতে দেব। হ্যাঁ বলেন। আপু আমরা যে একটা পেজে যে বিভিন্ন ডিজাইন করি, হ্যাঁ একটা পেজের মধ্যে আমি রাখবো, এটা কিভাবে করবো আপু? লেয়ারে, বিভিন্ন লেয়ারে করে তারপরে? হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার নিতে হবে। তারপর একসাথে কিভাবে করব? মার্জ, কোলাবরেট। মার্জ করবেন? যদি মানে আপনি মনে করেন যে পাথর যেটা করলেন ওটাও রাখবেন এটাতে, আবার এই যে এটাতে যে পিরামিড এটাও রাখবেন, ঠিক আছে? তাহলে তখন কি করবেন আপনি? আচ্ছা দেখেন, আমি এখন অ্যাডভান্স টুলসে আছি। এই অ্যাডভান্স টুলসের জন্য আমাকে লেয়ার ম্যানেজমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি যে পাথরের কথা বললেন, ধরেন আমি পাথরটা এখানে ক্রিয়েট করলাম, এটার উপরে অটোমেটিক্যালি কি হবে, এটার জন্য আলাদা একটা লেয়ার হয়ে গিয়েছে। এই লেয়ারটা কি করতে হচ্ছে না, আমাকে ম্যানেজ করতে হচ্ছে না, বিকজ আমি এখন অ্যাডভান্স টুলসে আছি। এটাকে এই জন্যই অ্যাডভান্স টুলস বলা হয়। ও অটোমেটিক্যালি কি করতে পারে, লেয়ারগুলোকে নিয়ে কাজ করতে পারে। ক্লিয়ার? বাট কিন্তু আপনি যদি যে এই দিককার কোনো টুলস নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে প্রত্যেকবার নতুন নতুন লেয়ার নিতে হবে এই জায়গা থেকে। যেমন আমি এইখান থেকে মার্কিউ টুল দিয়ে এবার এই পাশে একটা শেপ টানলাম, এতটুকু। এইবার কি করতে হবে, আমাকে এখান থেকে লেয়ার নিতে হবে। লেয়ার না নিলেও কাজ করবে না, ওরা পাবেনই না খুঁজে। লেয়ার নিতে হবে। আমি এখানটায় কালার অ্যাপ্লাই করতে চাই, যে কি কালার, ধরেন সবুজ কালার। তখন আমি অল্টার ডিলিট দিয়ে সবুজ কালার অ্যাপ্লাই করব, সিলেকশন সরিয়ে দেব। এই যে দেখেন লেয়ার। ভালো কালার কম্বিনেশন মানে কোনখানে, মানে একটু মানে শিখলে ভালো, কারণ আমাদের কালার কম্বিনেশন সমস্যা হয় বেশি, বুঝছেন? কিভাবে কালার কম্বিনেশন। আরো একটা প্রশ্ন আমার, এই যে অ্যাডভান্স টুল কোনগুলা আর হলো মানে ম্যানুয়াল টুল কোনগুলা, এগুলো একটু বলে দিবেন। আপনি গুগলে এসে লেখেন বেস্ট কালার কম্বিনেশন, যে কালার গাইড বা কালার কম্বিনেশন একই কথা না। কালার গাইডটা আগে দেখেন, এটা আগে দেখেন। এই যে লিঙ্কগুলো চলে আসছে, 75 আইকেছি, ডিজাইন উইজার্ড, 99 ডিজাইন, ভিজমি, ক্যানভা কোথায়, এই যে ক্যানভা। আমি ক্যানভাটা খুব আমার পছন্দের। তারপর আরেকটা আছে কম্বিনেশন, ওকে, লোকানা, এই যে ক্যানভা 100 কম্বিনেশন, পিন্টারেস্ট, আরো অনেকগুলো আছে। আপনি কোনটা দেখতে চান সেই জিনিসগুলো, যে বলি না পড়াশোনা করেন, কোথায় আসলে পড়াশোনা করব, কালার কোড কি হবে, কেমন কালার হবে, কোনটাকে কি কালার বলে, নাম কি, এক একটা কালার নাম। আমরা শুধু লাল, নীল, হলুদ, সবুজ, টিয়া, কমলা এইসব নামই জানি, বাট এছাড়াও আরো অনেক কালার আছে। তার কুল কালার কোনটা, লাইট কালার, ডিপ কালার, ওয়ার্ম কালার, এক একটা কালারের ডেফিনেশন এক এক রকম।
33টা কি বলেছে 33 বিউটিফুল কালার কম্বিনেশন দিয়েছে। যে এটাকে ওয়ার্ম কালার বলছে, এটাকে কুল কালার বলছে। যেই কালারগুলো দেখলে চোখে শান্তি লাগে তাদেরকে কি বলা হয়? কুল কালার। আর যে কালারগুলো খুব ফুটে থাকে লাইটিং, সেগুলোকে বলা হয় ওয়ার্ম কালার বা গরম। দেখেন এটা কালার কম্বিনেশন। সে একটা লোগো ডিজাইন করেছে 2টা কালারের কম্বিনেশনে। এখানে কি কি কালার কম্বিনেশন হয়েছে তাদের কোড নাম্বারও দেওয়া আছে। কি কি কালার আছে, কোড নাম্বার। এই ডিজাইনটাতে জাস্ট ইয়েলো আর ব্ল্যাক। দেখেন অনেক সময় দেখবেন হলুদ কালার আপনার চোখে যখন লাগবে তখন চোখ ঘোলা হয়ে যাবে, বাট হলুদ কালারটা হচ্ছে একটা ব্র্যান্ড কালার, যেই কালারটা সব বিষয়ে ফুটে, মানে সব কিছুতে ফুটে থাকে। এই কালারটা দেখেন কি সুন্দর, দেখেই চোখে শান্তি লাগছে। ওকে, তারপরে যে এখানে বলেছে যে 50টা কালার ওরা দেখাচ্ছে কালার কম্বিনেশন। তারপরে স্ক্রল করে আসেন, এই যে দেখেন ওরা একটা সার্ভে করেছে, সার্ভে করে ব্লু সানসেট, যে এইটার মধ্যে কোন কোন কালারগুলো ইউজ হয়েছে, এই ছবিটার মধ্যে কি কালার আছে। জানতে চাইলে জানার কোনো অভাব নাই। এবং আমি ম্যাক্সিমাম টাইমে কি করি, কালারগুলো এইরকম টাইপ থেকেই পিক আপ করে নিয়ে যাই, মানে যখন ডিজাইন করি। এখানে জাস্ট 10টা কালারের কম্বিনেশন করেছে, 10টা। এই যে অ্যাডোবিতে আমরা হলো যে ডাউনলোড করে কিভাবে ইউজ করবো এটাও একটু শিখিয়ে দিই আমাকে। মানে এই কালার, তারপরে যে ফন্টের ব্যাপারটা আপু, যে আমরা ফন্টে ওই যে ইয়াতে রিভার গিকে ওটা ঢুকে তারপরে যে আমরা এখানে ইনস্টল করবো এটাও একটু আমাদেরকে ওটা তো শিখিয়ে দেখিয়ে দিন। দেবো, ওটা আগামী ক্লাসে দেখাবো, মনে আছে আমার। আজকে তো একটা হোমওয়ার্ক দিতে হবে, এই জন্য। তো এই যে লেয়ারগুলো আপনাকে নিতে হবে এবং প্রত্যেকটা তখন কি হবে, লেয়ার নিয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন আমি লেসার টুল দিয়ে এখানে একটা কিছু, কন্ট্রোল দিয়ে এখানে না, ধরেন এই জায়গাটায় আমি লেসার টুল দিয়ে কিছু আর্ট করলাম। ওকে, এটার কালার দিতে চাই, তখন আমাকে আবার একটা লেয়ার নিতে হবে। এরপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি। ও কি হলো, ও হচ্ছে আলাদা একটা লেয়ারও হয়ে গেল ম্যানেজমেন্ট। তখন আপনাকে আলাদা আলাদা লেয়ারে কাজ করতে হবে এবং এই লেয়ারগুলো না দরকার হলে আপনি ডিলিট করে দিতে পারেন। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আজকের বিষয়। আজকে যা যা শিখলাম এগুলোই দেখেন। সময় অনেক বেশি হয়ে গেছে, আমার আবার নিজের ছোট্ট একটা কাজ আছে, ক্লাস আছে আরেকটা, যদিও আপনাদের ক্লাস না, অন্য আরেকজনের ক্লাস।